গুড আফটারনুন। সবাই ভালো আছিস? মন শরীর সুস্থ, স্বাভাবিক? তাহলে যদি মন শরীর ভালো থাকে বা সুস্থ থাকে বা সুস্থ না থাকে, একটা কেউ স্মাইল দে। আর আজকের লেকচার আমরা স্টার্ট করে দেবো। হ্যাঁ, তো লেকচার অ্যাটেন্ড করার একটাই কন্ডিশন, একটাই শর্ত, সেটা হচ্ছে স্মাইল দিতে লাগবে। তাহলে স্মাইল দিয়া খাতা পেন নিয়ে বসে পড়, কিউটসা লেকচার হবে। দেখ এখানে কি করতে যাব সবকিছু তোদের বলতেছি। আজকে লেকচার নাম্বার কত হবে হচ্ছে 12। ওকে, লেকচার নাম্বার 12। তাহলে ভেক্টর ক্যালকুলাসের লেকচার নাম্বার 12। দেখ এই লেকচারটায় আমরা কি করতে যাব, ভালো করে একটু শোন, ভালো করে বস সবাই। ওকে, সবার মনোযোগ, কনসেন্ট্রেশন এইদিকে দে। তোরা যদি দেখিস আমাদের লেকচার নাম্বার 11 অর্থাৎ লাস্ট লেকচারটায় আমরা কি পড়াশোনা করছিলাম? লাস্ট লেকচারটায় আমরা পড়াশোনা করছিলাম যে আমাদের যে এতদিন অবধি বলছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি মেইনলি কত টাইপস, টু টাইপস। একটা বলছিলাম ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, ভেক্টর কোয়ান্টিটি মানে কি, হুইচ হ্যাভ ম্যাগনিটিউড অনলি ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি, and which physical quantity have both magnitude and direction are called vectors quantity. ওকে, এবার আমি সঙ্গে সঙ্গে এটাও বলছিলাম যে ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি অ্যাকচুয়ালি এরা কার অন্তর্গত? এরা হচ্ছে টেনসর কোয়ান্টিটি। টেনসরের যদি র্যাঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট হয় তখন কোয়ান্টিটির নাম আলাদা আলাদা হয়। যেমন টেনসরের র্যাঙ্ক যদি 0 হয় তাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। র্যাঙ্ক কি ডিফাইন করে? যে ডিরেকশনকে ডিফাইন করে। তার জন্য যদি জিরো ডিরেকশন হয়, জিরো ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওইটা কি হবে? অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি হবে। তারপর দেখছিলাম যদি র্যাঙ্ক 1 হয় তাকে আমরা কি বলি? ভেক্টর কোয়ান্টিটি বলি। পরবর্তীতে হায়ার অর্ডার কিছু টেনসর আমরা দেখতেছি, যেমন আমরা টেনসর 2 দেখতেছি, টেনসর র্যাঙ্ক 2 দেখতেছি। ওকে, সেটা হচ্ছে সিউডো ভেক্টর কোয়ান্টিটি। টেনসরের র্যাঙ্ক 3 দেখতেছি, তখন হচ্ছে সিউডো স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো স্কেলার কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটি ছাড়াও আমরা আরো অনেক ধরনের কোয়ান্টিটি পাচ্ছি। সেটা হচ্ছে যেমন সিউডো স্কেলার কোয়ান্টিটি, সিউডো ভেক্টর কোয়ান্টিটি। সিউডো স্কেলার কোয়ান্টিটি মানে কি? এমন একটা কোয়ান্টিটি যেটা কি করবে, অ্যাকচুয়ালিতে তো স্কেলার কোয়ান্টিটি কিন্তু বিহেভ লাইক এ ভেক্টর কোয়ান্টিটি। ওটাকে কি বলি আমরা? হচ্ছে সিউডো স্কেলার কোয়ান্টিটি। যেমন সিউডো ভেক্টর কোয়ান্টিটি কি, ইট অ্যাকচুয়ালি ওটা কি একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ইটস লুকস লাইক এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো এই জিনিসগুলোকে আমরা কি করব, আর একটু ডিটেলসে আমরা পড়াশোনা করব। এবং আজকের এই লেকচারের পরে একটা স্মাইল আসবে, কারণটা এতদিন অবধি যে ঝগড়াটা চলে আসতেছিল কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, এটা কি করব আজকে ডিটেলসে আমরা পড়াশোনা করব উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্স এন্ড প্রপার লজিক, প্রপার সাইন্টিফিক। আমরা কি করব হচ্ছে লজিক দ্বারা এটাকে এক্সপ্লেন করব। ওকে, তো আজকের লেকচারের মেন মোটিভ আছে কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অর স্কেলার কোয়ান্টিটি অর এলস। ওকে, তো যেটা হবে আমরা কি করব হচ্ছে ওটাকেই ফাইনাল অ্যান্সার আজকে থেকে ঠিক করব। ওকে, তারপরে তোরা যদি ইন্টারভিউ দিতে যাস মন খুলে তোরা অ্যান্সার দিয়ে আসতে পাবি। আর ইন্টারভিউতে কেমন করে অ্যান্সার দিতে লাগে সবকিছু কি করব আজকে তোদের শেখাই দেবো। ওকে, তো লাস্ট লেকচারে কিছু জিনিস তোদের মনে করায় দেই। লাস্ট লেকচারে আমরা একটা চার্ট পড়ছিলাম, চার্টটা কেমন ছিল? ছোট্ট যদি যে জিনিস দেখিস, কিছু জিনিস মাথায় রাখতে লাগবে ওই চারটার থেকে। এই কোশ্চেন গুলো যদি অ্যান্সার দিতে যাই, অ্যান্সার দেওয়ার জন্য সব থেকে ভালো হচ্ছে লাস্ট লেকচারে ওই চারটা একটু মনে করে দেখ। চারটার কেমন ছিল, যে কয়েকটা জিনিস নিয়ে চার্ট তৈরি করছিলাম। যেমন পেরিটি, পেরিটি মানে কি স্পেসকে ইনভার্স করে দেয়, অর্থাৎ এই ডিরেকশনে যাচ্ছিল, পেরিটি অপারেট করলে কোন ডিরেকশনে যাবে, এই ডিরেকশনে চলে যাবে, অর্থাৎ স্পেসকে ইনভার্স করে দেবে। কোন জিনিস পজিটিভ এক্স অ্যাক্সিসে যাইতে থাকলে ওর উপর যদি পেরিটি অপারেট করে দেয় ও কি করে যাবে, হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসে চলে যাবে। তারপরে আরেকটা কি দেখছিলাম, প্রপার রোটেশন। প্রপার রোটেশন মানে কি, যদি কোনো কোনো অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে দেয়। ওকে, অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে দিলে মাথায় রাখিস যে ভেক্টর কোয়ান্টিটি কি থাকে, ইনভেরিয়েন্ট আন্ডার প্রপার রোটেশন। তার মানে কোনো অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কোনো একটা অ্যাক্সিসের সাথে রোটেট করলে। তারপর দেখছিলাম ইমপ্রপার রোটেশন। ইমপ্রপার রোটেশন মানে কি, কোনো পয়েন্টের রেসপেক্টে যখন করি, যেমন আন্ডার রিফ্লেকশন। ঠিক আছে, তো রিফ্লেকশনের ক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম কি হচ্ছে, যদি রিফ্লেকশনের ক্ষেত্রে সেটা কি হচ্ছে ইনভেরিয়েন্ট না থাকে তখন ওটাকে কি বলছিলাম, আন্ডার রিফ্লেকশন, ওটাকে অ্যাক্সিয়াল বা হচ্ছে সিউডো ভেক্টর কোয়ান্টিটি। যেমন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ছিল আমাদের। এই কয়টা টার্মের উপর পড়াশোনা করছি, তো তোদের মনে দেই একটু চারটা মনে কর, ওইটা দিয়ে অনেক কিছু আমরা এক্সপ্লেন করতে পারবো। ওকে, তো তোরা যদি দেখিস একটা হচ্ছে পেরিটি, পেরিটি ট্রান্সফরমেশন ছিল, আর একটা কি ছিল হচ্ছে প্রপার রোটেশন, প্রপার রোটেশন, আর একটা কি ছিল হচ্ছে ইমপ্রপার। তোরা তো আবার আই নিয়ে আমার সাথে ঝগড়া করিস, তাহলে হচ্ছে ইমপ্রপার রোটেশন। ওকে, তাহলে কোয়ান্টিটি গুলো কি ছিল, আর এইদিকে হচ্ছে আমরা র্যাঙ্ক নিয়ে পড়াশোনা করছিলাম। তো মনে করে দেখ, যদি স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটি হয়, হ্যাঁ,
স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে কি ছিল হচ্ছে সব কি হবে হচ্ছে ইনভেরিয়েন্ট। ওকে, একবারে আমি লিখে দিই, স্কেলার কোয়ান্টিটি ধরি না, স্কেলার কোয়ান্টিটি হিসেবে এ আছে, তাহলে এটা এ থাকবে, এ থাকবে, এ থাকবে, এই থাকবে, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি এ থাকলে এই থাকবে। আর যদি ভেক্টর বা পোলার ভেক্টর হয় তাহলে কি করি, পোলার ভেক্টর, বল পোলার ভেক্টর, পোলার ভেক্টর মানে ভেক্টর, হ্যাঁ না? তাহলে এটার এক্সাম্পল হিসেবে কি নিছিলাম, সাপোজ কথার কথা আমরা এ ভেক্টর নিছি, তাহলে কি থাকবে, পেরিটি ট্রান্সফরমেশনে কি হবে, ইনভেরিয়েন্ট চেঞ্জ ইন সাইন আসবে, তাহলে কত আসবে, এটা মাইনাস এ আসবে, আর বাকিগুলো কি থাকবে হচ্ছে ইনভেরিয়েন্ট থাকবে। ইনভেরিয়েন্ট মানে এ দিলে এই থাকবে, এ দিলে এই থাকবে, র্যাঙ্ক কত হচ্ছে 0 আর র্যাঙ্ক কত হচ্ছে 1। তারপরে তো আমরা আমরা দেখছিলাম অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর বা যেটাকে কি বলছি, সরি, হ্যাঁ, এটাকে কি বলছিলাম, সিউডো ভেক্টর, এটা দিয়ে মনে রাখবি, সিউডো ভেক্টর। এটা যখন পড়াশোনা করছি সিউডো ভেক্টরের ক্ষেত্রে কি হয়, সবকিছু কি থাকবে ইনভেরিয়েন্ট, লাস্টে চেঞ্জ ইন সাইন। তাহলে সিউডো ভেক্টর, যদি এটার ভেক্টর নাম এপি দেই, তাহলে এটা কি থাকবে হচ্ছে এপি থাকে, এটা কি থাকে এপি থাকে, এটা হচ্ছে মাইনাস এপি হয়ে যায়, আর এটা হচ্ছে র্যাঙ্ক 2 হয়ে যায়। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে সিউডো সিউডো স্কেলার, সিউডো স্কেলারের এক্সাম্পল হিসেবে সাপোজ কি নিলাম, আমরা এ নিলাম, তাহলে সিউডো স্কেলারের ক্ষেত্রে কি হয় হচ্ছে প্রথমটা চেঞ্জ ইন সাইন, পরেরটা হচ্ছে ইনভেরিয়েন্ট, পরেরটা আবার চেঞ্জ ইন সাইন, তাহলে কত হচ্ছে চেঞ্জ ইন সাইন, তারপরে হচ্ছে ইনভেরিয়েন্ট, তারপর চেঞ্জ ইন সাইন, আর এটা কোথায় চলে যাবে আমাদের হচ্ছে 3। ওকে, তো এতটুকু আমরা পড়াশোনা করছিলাম এর আগের দিন। তো এই চারটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, আমি নোট করে দিতেছি। ওকে, যে পেরিটি ট্রান্সফরমেশন যদি করি ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে, পোলার ভেক্টর বা ভেক্টর একই জিনিস, হ্যাঁ, ভেক্টর বা পোলার ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, যদি কোনো ভেক্টরের উপর পেরিটি ট্রান্সফর্ম করি ওই ভেক্টরটা কি হয়ে যাবে, চেঞ্জ ইন সাইন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা জিনিস মাথায় রাখবি, কোনো একটা ভেক্টরের উপর যদি পেরিটি অপারেটর অপারেট করিস অফ এ ভেক্টর কোয়ান্টিটি, তখন এটা কি হবে হচ্ছে চেঞ্জ ইন সাইন হবে, এটা জিনিস মাথায় রাখবি। দ্যাট ইজ, এটা বলতে পারিস যে পেরিটি অপারেট করলি কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির উপর, এটা অ্যান্সার কি দিবে হচ্ছে চেঞ্জ ইন সাইন দিবে, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট নোট। আর একটা মাথায় রাখিস যে যদি কি করিস কোনো সিউডো ভেক্টরের উপর পেরিটি অপারেট করিস, সিউডো ভেক্টরের উপর পেরিটি অপারেট করিস, তাহলে হচ্ছে ইনভেরিয়েন্ট থাকবে। এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স, মাথায় রাখিস। তাহলে পেরিটি অপারেট থাকলে এটা কি থাকবে হচ্ছে ইনভেরিয়েন্ট। দ্যাট ইজ, আমি এখান থেকে বলতে পারি যে যদি কোনো একটা সিউডো ভেক্টরের উপর, ঠিক আছে, পেরিটি অপারেট করি, ও যেমন জিনিস অমনই থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে, ঠিক আছে। তো এই চারটা থেকে এই দুটো পয়েন্ট খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমি তোদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, হ্যাঁ, আর এগুলো যে শেখাচ্ছি এগুলো তোদের সব কথার বই থেকে শেখাচ্ছি। আমি তোদের বলি তোরা সবকিছু পাবি ইলেকট্রো ডাইনামিক্স এর যে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রো ডাইনামিক্স বাই ডেভিড জে গ্রিফিথ, এই বইটা থেকে আমি পড়াচ্ছি। ওকে, বইলে দেই, একটু খুলবি, প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে যে কথাগুলো এখন আমি পড়াচ্ছি সবগুলো কথাই তোরা এইখানেই প্রথম চ্যাপ্টারের ভিতরে পাওয়া যাবে, ঠিক আছে। তো ডিটেলস একটু পড়ে নিস, মজাদার বই, বা যদি কারো কাছে না থাকে পিডিএফ করে নিস, বা পিডিএফ তোরা ডাউনলোড করতে পাবি, ডাউনলোড করে নিস, মজাদার জিনিস। ওকে, যাই হোক, এবার দেখ, তাহলে আমরা কিছু কথা বলবো, সবাই মনে রাখ যে যদি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি তখন কি পাবো, দেখ ভালো করে, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর করি। ওকে, দেখ এইদিকে ইম্পর্টেন্ট কিছু নোট আজকে তোদের আমি শেখাচ্ছি। ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর, না এই দেখ, তাহলে ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর, ভেক্টর ক্রস ভেক্টর, অ্যান্সার কি পাই, দেখ ভেক্টর ক্রস ভেক্টর যদি করিস অ্যান্সার পাবো একটা সিউডো ভেক্টর। তোরা এবার বলবি আমি কেন বিশ্বাস করব, বিশ্বাস করবি না জন্য কি আছে, প্রুফ আছে। ওকে, যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি বল, সাপোজ এ একটা কি আছে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে এ একটা ভেক্টর কোয়ান্টিটি এন্ড বি আর একটা ভেক্টর কোয়ান্টিটি,
এটার উপর কি করলাম, পেরিটি ট্রান্সফর্ম করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমি লিখে নিই একবার, প্রুফটা করাই দিই। ইফ এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, দেন পেরিটি অফ এ ইজ কি হবে, মাইনাস এ হবে না। দেখ, ভেক্টর কোয়ান্টিটির উপর যদি আমি কি করি হচ্ছে পেরিটি অপারেট করি, কি পাবো, মাইনাস এ। সিমিলারলি, and if b is a vector quantity, then parity of b equal to কত পাবি, মাইনাস বি। নাও যদি a ক্রস b করিস, এটার উপর পেরিটি অপারেট করে দিস, তাহলে কি পাবি, মাইনাস এ ক্রস কত হচ্ছে, মাইনাস বি। মাইনাসে কি পাবি, প্লাস পাওয়া যাবি। তাহলে এ ক্রস কি পাইলি, বি পাইলি। এবার দেখতো তাহলে কি হলো, এ ক্রস বি এর উপর, দেখ এর উপর ইন্ডিভিজুয়ালি পেরিটি অপারেট করলে কি পাচ্ছিস, মাইনাসে। বি এর উপর ইন্ডিভিজুয়ালি পেরিটি অপারেট করলে পাচ্ছি মাইনাস বি। ওকে, তার মানে এ আর বি কি আছে, ভেক্টর কোয়ান্টিটি বা পোলার ভেক্টর। এবার যখন এদের ক্রস প্রোডাক্টের উপর আমরা পেরিটি অপারেট করতে পারছি, তখন কি আসতেছে, ইনভেরিয়েন্ট না। এ ক্রস বির উপর পেরিটি অপারেট করলাম, কি পাইলাম আমরা, এ ক্রস বি পাইলাম আমরা। তার মানে এইটা কোন কন্ডিশন, এইটা না, দেখতো কোনো একটা কি করলাম, কিছুর উপর আমরা যদি কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির উপর পেরিটি অপারেট করা ওই ভেক্টর কোয়ান্টিটিটাই পাই, তাকে কি নাম দেই আমরা, সিউডো ভেক্টর, তাই তো। এটা জিনিস বুঝিস, কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির উপর বা কোনো একটা কোয়ান্টিটির উপর পেরিটি অপারেট করে যদি আবার কি পাই, ওইটাই পাই, ওকে কি বলবো আমরা, সিউডো ভেক্টর। তাহলে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, দ্যাট ইজ এ ক্রস বি, এটাকে এটা কিসের কন্ডিশনকে স্যাটিসফাই করলো, সিউডো ভেক্টরের কন্ডিশনকে স্যাটিসফাই করলো না। অর্থাৎ আমরা দুইটা ভেক্টর কোয়ান্টিটির ক্রস প্রোডাক্ট কি দিবে, সিউডো ভেক্টর দেবে। বুঝছিস কথাটা? তাহলে অলওয়েজ মাথায় রাখবি, দুইটা ভেক্টর কোয়ান্টিটির ক্রস প্রোডাক্ট কি দেয়, একটা সিউডো ভেক্টর দেয়। এটাই আমরা এক্সাম্পলে দিছিলাম। যেমন এক্সাম্পল হিসেবে কি দিছিলাম মনে করে দেখ, যে টর্ক কি জিনিস, টর্ক টাউ ইকুয়াল টু কত, আর ক্রস এফ। এফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এদের ক্রস প্রোডাক্ট টর্ক কি হচ্ছে, একটা সিউডো স্কেলার কোয়ান্টিটি, বা যেটাকে সরি সিউডো ভেক্টর কোয়ান্টিটি, বা যেটাকে আমরা অ্যাক্সিয়াল ভেক্টর বলি। ওকে, বুঝছিস? তো মাথায় রেখে যে কোনো তুই যদি কি করিস হচ্ছে দুইটা পোলার ভেক্টরের ক্রস প্রোডাক্ট করিস, অ্যান্সার কি পাবি হচ্ছে একটা সিউডো ভেক্টর পাবি। ওকে, তাহলে মাথায় রাখিস। ওকে, লেগে রে তাহলে ব্যাপারটা। তাহলে হেন্স এখান থেকে বলতে পারি ক্রস প্রোডাক্ট অফ টু পোলার ভেক্টর, cross product of two polar vector, okay, of any two polar vector, যে কোনো any two polar vector always gives a pseudo vector, okay, always give a pseudo vector। এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, মাথায় রাখিস। তাহলে এটা গেল ভেক্টর ক্রস ভেক্টর করলে পাই আমরা সিউডো ভেক্টর। এই দিন এই জিনিসটাই আমি বোঝাইছিলাম, বলছিলাম, আজকে ওটা কি করতেছি আমরা, প্রুফ করতেছি। ওকে, এবার দেখ আর একটা আমি ইম্পর্টেন্ট জিনিস করাই। ভেক্টরের সাথে যদি আমি সিউডো ভেক্টর ক্রস করি, তাহলে কি পাবো, দেখ একটা ভেক্টরের সাথে একটা সিউডো ভেক্টর ক্রস করি, দেখি কি পাই। এটা আমি অ্যান্সারটা একটু পরে লিখতেছি, আগে প্রুফটা করে নিই, প্রুফ করে করে বুঝি আমরা। ওকে, ইফ এ ইজ এ পোলার ভেক্টর দেন parity of a gives minus a, আর if
বি পি দিলাম, হ্যাঁ বি স্যার বি থাক, তাহলে বি ইজ এ সিউডো ভেক্টর দেন পেরিটি অফ বি কত হবে? তোরা নিজেরাই বলতো, যদি কোনো একটা সিউডো ভেক্টরের উপর পেরিটি অপারেট করি কি পাবো? একটা হচ্ছে ইনভেরিয়েন্ট পাবো, মানে ওইটাই পাবো। অনলাইনের বাচ্চাগুলো দেখতে পাচ্ছিস না, ওয়েট, ওকে। ইফ বি ইজ এ সিউডো ভেক্টর হলে কি হবে? পেরিটি অপারেট করলাম বি এর উপর, তাহলে কি হতো? বি এ পাবো, স্বাভাবিক জিনিস। ওকে, কারণ এইখানেই দেখলাম যে সিউডো ভেক্টরের উপর যদি পেরিটি অপারেট করি ওটা কি থাকে? ইনভেরিয়েন্ট থাকে, চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে দেখ তো কি আসে অ্যান্সারটা, নিজেরাই বল যদি দেখিস। সো আমার কি করতে লাগবে? এটা ভেক্টর আর সিউডো ভেক্টর, তাহলে এ আর সিউডো ভেক্টর কি নিছি? বি। এটার কি করব? উপর পেরিটি অপারেট করব। তাহলে এ এর জন্য কত আসবে? মাইনাস এ ক্রস বি এ কত আসবে? বি এই আসবে। তাহলে মাইনাস কি গেল হচ্ছে এ ক্রস বি গেল। ওকে, দেখতো একটা জিনিস, এটা কখন হয়? চেঞ্জ ইন সাইন কখন হয়? সিউডো কি কোন ভেক্টরের ক্ষেত্রে? পোলার ভেক্টরের ক্ষেত্রে। বুঝছিস কথাটা? চেঞ্জ ইন সাইন কখন হবে? পেরিটি অপারেট করার পর চেঞ্জ ইন সাইন আসবে পোলার ভেক্টর বা ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এটা কিসের কন্ডিশন গেল? যদি এ ক্রস বি এর উপর পেরিটি অপারেট করি মাইনাস আসতেছে, তার মানে এটা কি একটা হচ্ছে পোলার ভেক্টর। তাহলে একটা যদি কি করি আমরা, ভেক্টরের সঙ্গে একটা সিউডো ভেক্টর ক্রস করি, তাহলে একটা কি পাবো হচ্ছে পোলার ভেক্টর পাবো। ওকে, বুঝছিস কি উঠছে জিনিস? নেক্সট নোট, এবার তোরা নিজেরাই বলবি সিউডো ভেক্টর ক্রস সিউডো ভেক্টর কি পাবি? if a and b are pseudo vector, দেন পেরিটি এর উপর পেরিটি করলে কত আসবে? মাইনাস, সরি, সিউডো ভেক্টরের উপর কি হচ্ছে? ইনভেরিয়েন্ট থাকবে, এন্ড পেরিটি অফ বি ইকুয়াল টু কত আসবে হচ্ছে? বি আসবে। নাও আমার কি লাগবে? সিউডো ভেক্টর মানে এ ক্রস বি, তার উপর পেরিটি অপারেট করলাম, তাহলে এ এর থেকে ইনভেরিয়েন্ট থাকবে এই আসবে, বি এর থেকে কত আসবে? বি এই আসবে। তাহলে ইনভেরিয়েন্টই আসলো, তাহলে এটা কি হচ্ছে? একটা হচ্ছে সিউডো ভেক্টর। ইনভেরিয়েন্ট কখন থাকবে? সিউডো ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এটা কি দিবে? একটা হচ্ছে, তাহলে যদি সিউডো ভেক্টরের ক্রস করিস তাহলে কি দেবে হচ্ছে? সিউডো ভেক্টরই দেবে। ওকে, লেগে নে। লাক, ছোট্ট সাকিউর লেকচার হইতে যাচ্ছে।
কারো বুঝতে অসুবিধা হলে বললিস, আর শুয়ে পড়িস না, তোকে বলতেছি অনলাইন, ভালো করে বস। দেখা যাইতেছে বাজে ভাবে শুচ্ছিস, ওট ওট, খুব বিশ্রী লাগতেছে, উঠে পর, ভালো করে বস। বাচ্চা মানুষ না, এমনকি শুয়ে পড়িস না, তোকেই বলতেছি এদিকে ওদিকে দেখিস না, হ্যাঁ? স্মাইল করে লাভ নাই, সত্যি। ওঠ, ভালো করে বস। দেখ এগুলা ভুলভাল হোয়াটসঅ্যাপে তোর এখন মেসেজে রিপ্লাই দিতে লাগবে না, পরে দিস, ক্লাসটা করে নে আগে। ওকে। ডান। এইখান থেকে একটা জিনিস মাথায় রাখিস, সিউডো ভেক্টর জান কেমন করে তৈরি হয় রে বলতো? সিউডো ভেক্টর দুইটা ভেক্টরের ক্রস করলে কি পাই? একটা সিউডো ভেক্টর পাই না? তাহলে এটার থেকে আমরা একটা জিনিস লিখতে পাই, দেখতো এটার থেকে। তাহলে এইখান থেকে যদি লিখে দেই এক্সট্রা একটা পয়েন্ট আমি তোদের, যে দেখতো ভেক্টর একটা কোয়ান্টিটি না, ধরি না এ একটা ভেক্টর কোয়ান্টিটি, এ লিখলাম। সিউডো ভেক্টর মানে কি? বি, এ ক্রস বিও তো হবে না, তার মানে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি দেয়? একটা সিউডো ভেক্টর। তাহলে সিউডো ভেক্টর মানে কি লিখতে পারি? বি ক্রস সি লিখতে পাই কি পাই না? তাহলে ইফ এ বি সি আর থ্রি ভেক্টর, ঠিক আছে না, দেন দেয়ার ট্রিপল ক্রস প্রোডাক্ট অলসো ইজ দেখিয়েছে সিউডো ভেক্টর। তাহলে মাথায় রাখিস, তিনটে ভেক্টরের যদি ট্রিপল ক্রস প্রোডাক্ট করিস, ওকে, তাকে কি পাবি? একটা হচ্ছে সিউডো ভেক্টর পাবি। না না সরি, কি ভেক্টর পাবি? পোলার ভেক্টর পাবি। তাহলে একটা পোলার ভেক্টর পাবি। মানে তোরা ট্রিপল ভেক্টর ভেক্টর প্রোডাক্ট শিখছিস না? এটাই ছিল না ট্রিপল ভেক্টর প্রোডাক্ট? তাহলে ট্রিপল ভেক্টর প্রোডাক্ট দ্যাট ইজ কিছে ব্যাকআপ যেটা ইউজ করতেছ, ওটা অ্যাকচুয়ালি কি দিতেছে? ওর রেজাল্টটা কি দিতেছে? পোলার ভেক্টর না? মানে দেখ এটা একটা ভেক্টর, এ একটা ভেক্টর, আর এটা সিউডো ভেক্টর। সিউডো ভেক্টর মানে কি? দুইটা ভেক্টরের ক্রস। তাহলে আর দুইটা ভেক্টর কি নিছি? বি এস সি। তাহলে এ ক্রস বি ক্রস সি অ্যাকচুয়ালি কি দিতেছে? তিনটে মিলে একটা হচ্ছে ভেক্টর দিতেছে। ওকে, মাথা থাকবে। আর একটা ছোট্ট একটা জিনিস বাকি আছে, চলো হয়ে যাক। এগুলার কাজ হয়ে গেছে, তখন মুখস্থ হয়ে গেছে তোদের। এবার লেখ ভেক্টর ডট সিউডো ভেক্টর কর। নেক্সট, ভেক্টর ডট সিউডো ভেক্টর, ভেক্টর ডট সিউডো ভেক্টর কি আসে বলতো? দেখ, if a is a vector, then parity apart on a gives minus a, ঠিক আছে? আর if b is a pseudo vector, pseudo vector, then parity on b gives same invariant. নাও আমার কি বলছে? ভেক্টর ডট সিউডো ভেক্টর। তাহলে এ ডট কি হচ্ছে? বি, তার উপর কি করব আমরা? পেরিটি অপারেট করব। তাহলে এর উপর পেরিটি অপারেট হলে কি হবে? এর উপরে যখন পেরিটি অপারেট হবে তখন কত পাবো? মাইনাস এ ডট। বি এর উপর পেরিটি অপারেট করলে কি আসবে? বি আসবে। তাহলে এখানে একটা কি সাইন এক্সট্রা আসলো? মাইনাস সাইন এক্সট্রা আসলো। তার মানে এটা অবভিয়াসলি একটা কি আসবে? ভেক্টর হবে না, পোলার ভেক্টর। ওকে, তাহলে এটা কি হবে? একটা পোলার ভেক্টর, মাথায় রাখিস। ওকে, সরি ভেক্টর বলবো না, কারণ এটার ক্ষেত্রে কি আছে? ডট প্রোডাক্ট করছি না? তাহলে ডট প্রোডাক্ট করলে অ্যান্সার কি পাবো আমরা? সিউডো স্কেলার পাবো, মাথায় রাখিস। কারণ ডট প্রোডাক্টের অ্যান্সার কি হচ্ছে? একটা স্কেলার না? তাহলে অ্যান্সার কি হবে? সিউডো স্কেলার হবে। ওকে, তাহলে এটা কি হবে? সিউডো স্কেলার।
ওকে, তাহলে এটা কি দেয়া হচ্ছে, সিউডো স্কেলার। এবার দেখ তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি। সো ভেক্টর, হ্যাঁ না, ভেক্টর ডট সিউডো ভেক্টর মানে কি? দেখ তো, সিউডো ভেক্টর মানে ভেক্টর ক্রস ভেক্টর না? তাহলে এটাও কি হচ্ছে, ভেক্টর ডট ভেক্টর ক্রস ভেক্টর। কি পাচ্ছিস একটা, সিউডো ভেক্টর না, সরি সিউডো স্কেলার পাচ্ছিস। এটা মানে কি দেখ তো, এইদিকে দেখ, এটা যদি ম্যাথামেটিক্যালি লিখি, এ ডট বি ক্রস সি, মানে যদি আমরা ধরি যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তাহলে তাদের যে অ্যান্সারটা পাবে সেটা কি হচ্ছে, সিউডো স্কেলার না? এটা ইন্টারেস্টিং জিনিস মাথায় রেখে, যখন এ বি সি সব কি হচ্ছে ভেক্টর, না, মাথায় রাখবে। তো এইদিকে শোন, এইদিকে সবাই একটু মনোযোগ দে। এইটা কি জিনিস বলতো, ট্রিপল স্কেলার প্রোডাক্ট না? তাহলে ট্রিপল স্কেলার, তিনটে ভেক্টরের যদি স্কেলার প্রোডাক্ট করি কি পাবো, একটা সিউডো স্কেলার কোয়ান্টিটি। ট্রিপল স্কেলার প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ছিল বলতো, মনে করে দেখতো, বল আমাকে কেউ। ট্রিপল স্কেলার প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, কি বের করছিলাম মনে করে দেখতো। শোন ভালো করে মাথায় রাখ, যখন এই তিনটে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট করি, যেমন এ ডট বি ক্রস সি, তখন কি পাই, ভলিউম অফ এ প্যারালোপিপেড পাই। ওকে, তাহলে ট্রিপল স্কেলার প্রোডাক্ট কাকে রিপ্রেজেন্ট করে, ভলিউমকে। তাহলে ভলিউম একটা কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না, ভলিউম একটা সিউডো স্কেলার কোয়ান্টিটি। ওকে, আমরা ভলিউম এতদিন নাম শুনলেই কি বলতিস, ভলিউম একটা কি যেচ্ছে, স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ভলিউম একটা স্কেলার কোয়ান্টিটি না ভাই, ভলিউম একটা কি হচ্ছে, সিউডো স্কেলার কোয়ান্টিটি। ওকে, একটা ভলিউম মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর ওটা কই থেকে আসে, ট্রিপল স্কেলার প্রোডাক্ট করে আসে। তো ভালো করে প্রপারলি যদি বলতে চাই, সেটা একটা সিউডো স্কেলার কোয়ান্টিটি। ওকে, মাথায় রাখিস। তো এই ছোট ছোট জিনিসগুলা মাথায় রাখবি। হ্যাঁ নাজিরা, একদম ঠিক বলছিস, ভেরি গুড। ভলিউম অফ এ প্যারালোপিপেড। তাহলে দেখছিস, ট্রিপল স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে ভলিউম রিপ্রেজেন্ট করতেছে। আমি তোদের বলবো, তোরা না কনফিউজড হবি বাড়িতে গিয়া, তার জন্য যেখানে যেখানে সিউডো জিনিসগুলো ইউজ করছি না, ওটার নিচে পি দিয়ে দেই। না তো তোরা এইখানে এ বি সি, একবার এখানে বি কে কি লিখছি, সিউডো ভেক্টর, একবার এখানে আবার বি কে কি লিখছি, ভেক্টর, তারা কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, আমি সিউডোর নিচে নিচে কি দিই, পি দিয়ে দিই। হ্যাঁ, এ ভেক্টর নরমাল জিনিস, বি একটা সিউডো ভেক্টর, তাহলে এখানে বিপি দিয়ে দিতেছি। ওকে, তাহলে কত পাবে, বিপি পাবি। তাহলে এটা বিপি পাইবি, এটা কত হচ্ছে, বিপি। তাহলে যেহেতু কি হচ্ছে একটা মাইনাস সাইন, তাহলে হচ্ছে সিউডো স্কেলার। নরমালি আমরা সিউডো ভেক্টর বলতাম যদি কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হইতো, কিন্তু এখানে ডট প্রোডাক্ট করছি, ডট প্রোডাক্ট করলে কি বলবি, অবভিয়াসলি কি হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি হবে। যেহেতু মাইনাস আসছে, তার জন্য এটা কি হচ্ছে, সিউডো স্কেলার। ওকে, এইখান থেকেও আমি ঠিক করে দেই, এখানে তো এ বি ছিল নরমাল জিনিস, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, ইফ এ ইজ এ ভেক্টর, এটাও ঠিক আছে। ইফ বি ইজ এ সিউডো ভেক্টর, তাহলে এখানে পি দিয়ে দেই, এখানে পি দিয়ে দেই। ওকে, তাহলে এখানে কি দিয়ে দেই, পি, পি সিউডো, তাহলে বুঝতে পারবি এটা সিউডোর জিনিস, এটা সিউডোর জিনিস। যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে হচ্ছে পোলার ভেক্টর। আবার যখন এখানে এ ক্রস বি ক্রস সি লিখছি, মানে হচ্ছে সবগুলো হচ্ছে ভেক্টর। তাহলে তিনটে ভেক্টরের যখন ট্রিপল ভেক্টর প্রোডাক্ট করি, তখন ওইটার অ্যান্সার কি পাই, একটা হচ্ছে পোলার ভেক্টর পাই। ওকে, তারপরে কি বলছি, ইফ এ এন্ড বি আর সিউডো ভেক্টর, তাহলে এপি বিপি দিয়ে দেই। তাহলে এপি বিপি সিউডো, তাহলে আর তোদের কনফিউজড হবি না। না তাহলে এখন তো হচ্ছে খুশি খুশি তুলে নিবি, বাড়িতে গিয়ে আমাকে গালি দিবি। ফালতু ফালতু কিসের জন্য গালি খাই তোদের বল, এত সুন্দর কি উঠছালক, বাড়িতে গিয়া ভালোবাসার গল্প করা বাদ দিয়ে গালি দিতেছিস, এটা তো সহ্য হবে না, না? দেখ, এটার ক্ষেত্রে প্লাস আছে, আর যেহেতু কি আছে ক্রস প্রোডাক্ট, মানে হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি দিবে রেজাল্ট, তার জন্য এটার নাম কি সিউডো ভেক্টর। লেগে না এতটুকু, আমি তোদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলি, আজকে যেগুলো জিনিস শিখে যাবি, তোদের কেউ যদি কোনো স্যার, কোনো কলেজে, কোনো টিউশনে, কোনো কোচিং সেন্টারে যদি এগুলা পড়ায় এমন করে, তারপরে এসে আমাকে বলিস। ওকে, এমন কিছু শিখে যাবি, তোদের মাস্টার্সে পড়তেছে এমন দাদা দিদিদের জিজ্ঞেস করবি, তারাও জানে না ঠিক করে।
সবাই তো স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি নিয়েই পড়ে আছে, কিন্তু তোদের বলি এত তোদের ডিপ নলেজ দিয়ে দিলাম না, তোরা যদি চাস ইন্টারভিউতে কোনো একটা স্যারকে ম্যানিপুলেট করতে, তোরা ইজিলি করতে পারবি এইগুলো জায়গার ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রাখি, যখনই তোরা সাইন্টিফিক অফিসারের ইন্টারভিউ দিতে যাবি, ওকে, যেমন এই যে তোদের কয়েকদিন আগে সিনিয়র দাদা আইওসিএল এ জব পাইলো, ঠিক আছে, জিও ফিজিক্স নিয়ে পড়বি, কোনো ফিজিক্স নিয়ে পড়বি, বা রেডিওলজিক্যাল ফিজিক্স নিয়ে মেডিকেল অফিসার হবি, তোরা জানিস না ফিজিক্স নিয়ে পড়ে গ্রাজুয়েশনের পরে তোদের কত অপরচুনিটি আছে। রেডিওলজিক্যাল ফিজিক্স নিয়ে পড়, 1 বছর 2 বছরের ডিপ্লোমা করবি তুই কোনো না কোনো মেডিকেল কলেজে, কি বলে মেডিকেল কলেজ বা এইমস বা তোদের হচ্ছে হসপিটাল গুলা যেগুলো সরকারি হসপিটাল আছে, ওগুলাই জব একদম পাওয়া যাবে, স্টুডেন্টই নাই যত সিট খালি থাকে। ওকে, তো রেডিওলজিক্যাল ফিজিক্স নিয়ে পড়, গ্রাজুয়েশনের পর 3 বছরের ডিগ্রি করবি, বা হচ্ছে মাস্টার্স এর পর 2 বছরের ডিগ্রি পাবি, বেতন কত 70-80 হাজার টাকা ইনিশিয়াল স্যালারি পাবি। ওকে, তো রেডিওলজিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারিস, গ্রাজুয়েশনের পর পড়লে 3 বছর লাগবে, আর মাস্টার্স এর পর বললে 2 বছর লাগবে। ওকে, ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল ফিজিক্স। তারপরে তোরা যত ক্যান্সার হসপিটাল আছে তোরা জানিস না কত কত বেতন দিয়ে হচ্ছে রাখে। ওকে, তো তারপরে তোরা আছে যেমন আইপিআর এ সাইন্টিফিক অফিসার হইতে পারিস, এএমডি তে সাইন্টিফিক অফিসার হইতে পারিস, আইএমডি তে সাইন্টিফিক অফিসার হইতে পারিস, বারকে হইতে পারিস, ইসরোতে হইতে পারিস, ডিআরডিও তে হইতে পারিস। ওকে, বা সাইন্টিফিক অফিসারের এগুলোর জন্য তোদের সবার কি দিতে লাগবে, হচ্ছে ইন্টারভিউ দিতে লাগবে অবভিয়াসলি। তো ইন্টারভিউ দেওয়ার জন্য এখন থেকে প্রপার নলেজ তৈরি কর। এই যে তোদের কি বললাম, যেমন ইয়া করবি, কি বলে আইআইটি জাম দিয়া কেউ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফিজিক্সে যায়, কেউ মেডিকেল ফিজিক্সে যায়, বা কেউ হচ্ছে নর্মাল ফিজিক্সে থাকে, অনেকে জিও ফিজিক্সে থাকে। এই যে তোদের কয়েকদিন আগে এখান থেকে ফিজিক্স তোদের সিনিয়র দাদা জিও ফিজিক্সে গেল, ঠিক আছে, আইওসিএল এ হয়ে গেল, ওদের ইন্টারভিউ হচ্ছে। তো ইন্টারভিউ ক্র্যাক করবি, ওগুলাই তোরা স্যারকে ম্যানিপুলেট করতে পারবি। ম্যানিপুলেট করার কথা মানে কি, অনেকে ভাবি যে স্যারকে বোকা বানানো, ম্যানিপুলেট করা মানে বোকা বানানো না। ম্যানিপুলেট করা মানে কি, আমি এখানে যেটা বোঝাইতে চাচ্ছি, যে তোদের যদি এইখানে না ডিপলি নলেজ থাকে, ইন্টারভিউতে যে প্যানেলটা তোর সামনে বসবে, যে 3-4 জন বসবে, তো থোড়ি কেউ কোশ্চেন নিয়ে বসবে বলে কোশ্চেন দেখে দেখে কোশ্চেন জিজ্ঞেস করবে, এমন তো হবে না। ওরা কোশ্চেন ছাড়াই তোর সামনে আসবে, বসবে। এবার তোকে আইসা প্রথম যেটা ইন্টারভিউ নিয়ম হয়, নর্মালি তোদের নাম টাম জিজ্ঞেস করার পর দেখবি ফিজিক্সের স্টুডেন্টকে গ্রাফ ড্র করতে দেয়। আমি যত ইন্টারভিউ দিছি, ওকে, আমি নিজেই তো হচ্ছে এনপিসিএল এ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলাম না, অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলাম। তো ওইখানে আমার প্রথম ইন্টারভিউতে কি হচ্ছে, প্রত্যেক জোনারে প্রায় গ্রাফ দিয়ে স্টার্ট করে। এই জন্য তোদের গ্রাফ করা এত ইম্পর্টেন্ট। দেখবি প্রথমে একটা গ্রাফ ড্র করতে দেবে, ধরুন আমার যেমন কোশ্চেন ছিল, ফার্স্টের গ্রাফ কি ছিল, যে ড্র গ্রাফ ওয়াই ইকুয়াল টু এক্স, নেক্সট গ্রাফেই দিছে ওয়াই ইকুয়াল টু 1/x। তো অনেকেই ওখানে কনফিউজ হয়ে যায়, এক্স 1/x উল্টে দেয়, 1/x উল্টে যাবে না, পুরো গ্রাফেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো গ্রাফ দিয়ে দেয়, তারপরে ধীরে ধীরে গ্রাফ থেকে আগানোর চেষ্টা করে। ওকে, এবার তুই যখন ইন্টারভিউতে বসবি না, স্যারদের কাছে যেহেতু কোনো কোশ্চেন থাকে না, তুই ইন্টারভিউতে যখন অ্যান্সার দিবি, অ্যান্সার দেওয়ার সময় তুই যেই দিকে স্যারকে নিয়ে যাবি, স্যার ওই দিকেই যাবে। মানে কোশ্চেনের, যখন এই কোশ্চেনের একটা অ্যান্সার দিবি, অ্যান্সারের ভিতরে এমন কিছু পয়েন্ট উল্লেখ করে দিবি, স্যার বুঝবে বলে ও স্টুডেন্টটা এটা বলার চেষ্টা করতেছে। কারণ তুই একটা কোশ্চেনের ভিতরে যদি নতুন একটা ওয়ার্ড যুক্ত করে দিস না, তোকে ওইটা নিয়ে জিজ্ঞেস করবে। সাপোজ ধরে এটার ইন্টারভিউ দিতে দিতে তুই পোলারাইজেশনের দিকে নিয়ে যাইতে চাস, তো পোলারাইজড লাইটের গল্প করে দিবি, তো পোলারাইজেশনের দিকে তখন শিফট হবে। তুই ধরি না ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের গল্প করে দিবি, কোনো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবি, বলে এটার উদাহরণ এটা, তোকে এদিকে নিয়ে যাবে। ওকে, তুই তোকে যদি ধরি না ভেক্টর কোয়ান্টিটি জিজ্ঞেস করতেছে, তুই বলবি যে ভেক্টর কোয়ান্টিটি থেকে একটু শিফট করে যাবি, যে কারেন্ট একটা এই কোয়ান্টিটি, তো তখন গল্প ওইদিকে চলে যাবে, ওগুলোর ভিতরে আসবি, তুই এগুলো সবকিছু জানিস, তারপরে এগুলোর মধ্যেই ঘুরবে তোর কোশ্চেন। তো এমন করে কি করতে লাগে, ইন্টারভিউতে স্যারকে নিয়ে যাইতে লাগে তুই যে পথে যাইতেছিস। ওকে, তার জন্য তোর অবভিয়াসলি ডিপ নলেজ থাকতে লাগবে, ওই কনফিডেন্সটা তোর কাছে থাকতে লাগবে। তো ওইটা তখনই আসবে যখন এখন থেকে ক্যামেরার সামনে, তোদের আমি বারবার বলি ক্যামেরার সামনে দাঁড়ানো শেখ সবাই, খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে তো হচ্ছে লজ্জা পাস, বাট ক্যামেরার সামনে বলতে মানুষের ক্যামেরার সামনে না, তুই অন্তত সেলফি অন করে কিছু কথা বলা শেখ। ওকে, তো স্মার্ট হওয়ার চেষ্টা কর, না তাই ওই ইন্টারভিউ সামনে গিয়ে করলে কিছুই ভাল লাগে না। ওকে, তারপর স্মার্ট হওয়া, নিজে সেলফি ক্যামেরা অন করে কিছু কথা বল, তুই দেখ কেমন ফাম্বেল করিস তোরা। যে আমার পড়াটাকে নর্মালি তোদের মনে হইতে পারে আসিয়া পড়াচ্ছে গিয়েছে, তোরা ওইটা পড়া, দেখবি এখন কত ফাম্বল করা শুরু করে দেশ। ওকে, বারবার বলি ওই এই করতে করতে শেষ হয়ে যায়, আর ওটা খুবই খারাপ দেখা যায়। ওকে, তো ভুল, তুই যখন পড়াইতে যাবি, আমার কি ভুল হয় না, হয়, সবার ভুল হয়।
মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু ভুল হওয়ার পরে কতটা স্মার্টলি ওটাকে কভার করতে পারছিস সেটা দেখ। ভুল হওয়াকে কেউ কোনোদিন দোষ দেয় না, ওকে? কারণটা এমন কেউ নাই যে কেউ ভুল করে নাই, সবাই ভুল করে, সবাই ভুল করবে। ওই জন্যই মানুষ, আমরা রোবট না। আরে তোরা যে এখনকার দিয়ে এআই ইউজ করিস, এআই অব্দি লাস্টে কি দিয়ে দেয়, বলে এটা চেক করে নিও, ভুল হইতে পারে। আরে এআই ভুল করতে পারে, তুই কে? আমরা তো হিউম্যান ভাই। তো কেউ ভুল করাটাকে ভয় পাইস না যে ভুল করছি কি না কি হয়েছে। আরে ভুল করা স্বাভাবিক জিনিস, ওটাকে নর্মাল ভাবে নে। ওটাকে কেমন করে কারেক্ট করতেছিস, ওই পরিস্থিতি কেমন করে বের হতে পারছিস, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো ভুল করাকে কেউ তো ভয় করিস না। ওকে, তোদের সিউডো স্কেলারের আমি কিছু এক্সাম্পল লিখে দেই। এটা সিউডো স্কেলার না? সিউডো স্কেলারের এক্সাম্পল বলি তোদের, পরবর্তীতে যখন তোদের পার্টিকেল ফিজিক্স পড়াবো তখন কাজে লাগবে। সিউডো স্কেলারের এক্সাম্পল লেখ, যে যেমন হচ্ছে সিউডো স্কেলার হিসেবে আমরা ইউজ করি মাসযুক্ত যেগুলো আছে, যেমন মেশন। ওকে, মেশন কণা, তোরা হয়তো এখন কিছু নামও জানবি না। ওকে, তো এটা হচ্ছে মেশন, এটার মাস আছে, আর মাস হচ্ছে স্কেলার, আর এই পার্টিকেল গুলা কি হচ্ছে সিউডো স্কেলার পার্টিকেল। ওকে, আর যদি হেভি মেশন পরবর্তীতে শেখাবো, ওগুলো আবার ভেক্টর কোয়ান্টিটি হয়, হ্যাঁ পরবর্তীতে শেখাবো। ওইটাই বললাম, এই যে কথা শুন, তুই যদি পার্টিকেল ফিজিক্স সম্বন্ধে কিছু না জানিস, ভুল করেও ইন্টারভিউর সময় এগুলা বোঝাইতে গিয়ে মেশনের নাম উল্লেখও করবি না। যদি মেশন বইলে ফেলছিস, তার মানে তোকে পার্টিকেল ফিজিক্সে টাইনে নিয়ে যাবে, আর তোর পার্টিকেল ফিজিক্সে জ্ঞান নাই, তাহলে কিছুই পাবি না। তো এমন কিছু জিনিস ইন্টারভিউতে বলতে নাই যেটা তুই জানিস না। ওকে, তাহলে কিন্তু অবস্থা শেষ করে ছাড়িয়ে দেবে, তোর ওইদিকে ভিতরে ঢুকতে দেবে, তখন দেখবি কিছুক্ষণ পর। আর একটা জিনিস মাথায় রাখিস, ইন্টারভিউ যতক্ষণ ধরে দিতে পাবি, তোর ওই জায়গায় জব হওয়ার বা ওই জায়গায় সাকসেসফুল হওয়ার চান্স তত বেশি। স্যার ম্যাডাম গুলো না টাইম নষ্ট করতেছে না, যখন দেখে এটা কিছুই বলতে পাইতেছে না, তুই বারবার বলতেছিস জানি না স্যার, পাই না স্যার, জানি না, কয়বার শুনবে তোর? 5বার শুনবে ম্যাক্সিমাম, জানি না পাই না, তারপরে তোকে এমনি বার করে দেবে। ওকে, বলবে এটার দ্বারা হবে না, ওরা অতক্ষণে বুঝেই গেছে যে তোর দ্বারা, তোর অকাতের বাইরে। ওকে, আমি তোদের ইন্টারভিউ একটা গল্প বলি, হ্যাঁ কোথাকার ইন্টারভিউ আমি বলতেছি না, রোবোটিক্স এর একটা হচ্ছে জবের ইন্টারভিউর কথা বলতেছি আমি। আমি যখন মাস্টার্স এর সময় করতেছিলাম, ওইখানে জানিস ইন্টারভিউ যখন দিতে যাবি না, তোকে রিল্যাক্সিং করার জন্য ইয়ে অবধি থাকে, স্মোকিং জোন অবধি থাকে। তুই ধরে নে সেই এক্সাইটেড হচ্ছিস বা নার্ভাস ফিল করতেছিস, কিছু না কিছু হয়েছে। তোর অনেকের প্রবলেম থাকে যে নার্ভাস হলে ওদের স্মোকিং করতে লাগে, সিগারেট টিগারেট খাইতে, তারপরে কি হয়েছে ওরা নর্মাল অবস্থায় আছে। জানিস ইন্টারভিউতে স্মোকিং জোন বানানো থাকে, বলে তুই যা স্মোকিং কর, শান্ত হওয়া, তারপরে এসে তুই যেটা জানিস ওইটা বল। কারণ ইন্টারভিউতে স্যার ম্যাডাম গুলো কি চায়, তুই যতটা জিনিস জানিস অতটা বল, যাতে কি হচ্ছে ওই ইনস্টিটিউটের বা ওই সংস্থাটার পরবর্তীতে কি হয়েছে লাভ হয়। তোর মধ্যে কি ট্যালেন্ট আছে ওটাই তো ওরা বের করবে, তোকে এমনি এমনি তো আর টাকা দেবে না। তো তোর ট্যালেন্টটা দেখা ওইখানে। তো তুই যদি খুব ভালো স্টুডেন্ট হস কিন্তু নার্ভাস ফিল করতেছিস, তো ওদের লস না, একটা ভালো স্টুডেন্ট এসে চলে গেল। তার জন্য ওরা তোকে অতটা ইয়ে করার জন্য স্মোকিং জোন টোন অব্দি তৈরি করে দেয়, যা জল খা, স্মোকিং কর, সবকিছু খা, চা বিস্কুট খা, তারপরে এসে ভালো করে দে। ইভেন আমরা যখন মাস্টার্স করতেছিলাম তখন দাদা দিদিরা যে পিএইচডির জন্য ইন্টারভিউ দিতে আসছে, আমরা পিএইচডির ইন্টারভিউ দিছি, ওটা আলাদা। আমাদের সময় জুনিয়র গুলো করতো। তারপরে আমরা যখন কি করতাম হচ্ছে, মানে আমাদের সিনিয়র দাদা দিদিরা যখন পিএইচডির ইন্টারভিউ দিতে আসতো, আমরা কি করতাম হচ্ছে, সিনিয়র দাদা দিদির জন্য কি বলে সিঙ্গারা থেকে শুরু করে চা খাওয়ার থেকে শুরু করে সবকিছু সাজায় রাখতাম। ওরা যখন আসতো, ওদের ধরে একটু পর ইন্টারভিউ আছে বা কিছু আছে, ও মাথার একটু খারাপ আছে, ওদের গিয়ে আমরা চাটা দিয়ে আসতাম। ওকে, তো এগুলো তোরা যখন ইন্টারভিউ দিতে যাবি, তোদের জুনিয়র গুলো দেখবি চাটা দিয়ে আসবে, তো ওগুলো সবকিছুর ব্যবস্থা থাকে। তোরা যখন হায়ার হায়ার ভালো ভালো ইনস্টিটিউটে যাবি না, এখন তো কলেজে কি কি কলেজে পড়তেছিস কে জানে, তোদের স্যার গুলাও পাত্তা দেয় না। তারপরে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তোদের ঠিকঠাক পাত্তা দিচ্ছে না, খালি মেয়েদের কয়টা ছেলে আর ছেলেদের কয়টা মেয়ে ছাড়া কেউ কাউকে পাত্তা দিচ্ছে না। তো বাট তোরা হায়ার ইনস্টিটিউটে যা, তারপরে দেখবি বহুত আলাদা কালচার। ওকে, ওখানে তোকে মানে ঠিকঠাক করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য লোক আছে। তুই ইন্টারভিউ দিতে যাচ্ছিস, তার মানে তোকে খাওয়ায় ঠাওয়া ভালো করে পাঠাবে, বলে যা শান্ত শিষ্ট হয়ে দে। ওকে, এবার আসি মেন জিনিসটা। আমি না এই স্মোকিং জোনের গল্পটা
অনেক আগে শুনছিলাম, তখন ছোটবেলায় তোদের মতো বয়সে শুনছিলাম যে ইন্টারভিউ দিতে গেলে স্মোকিং জোনও পাশে বানানো থাকে। আমি তখন না বিশ্বাস করতাম না। পরবর্তীতে আমি যখন গেলাম তখন বুঝলাম আরে সত্যি সত্যি এগুলা বানানো থাকে। তারপরে যখন তোরা বড় বড় ইনস্টিটিউটে যাবি, কলেজে ভর্তি হবি, বুঝবি যে প্রেম করার জন্য এক্সট্রা তোদের জন্য স্টুডেন্ট গুলোর জন্য পার্ক ঠাক বানায় দেয়। তো স্যার ম্যাডাম গুলা তো খারুস না, জানে এরা বড় হয়েছে প্রেম টেম করবে, তার জন্য পার্ক ঠাক আর গল্প টল্প করার জন্য আরো কিছু কিছু করার জন্য, ওগুলা বলা যায় না ক্যামেরার সামনে, বাট সবকিছু পাবি ওগুলো অফার। কে যদি যাবে নাকি এখন? হ্যাঁ, যদি কবে যাবি? ওকে, তাই। এবার দেখ, এবার আমরা আমাদের আজকের ক্লাসের মেন যেটা কোশ্চেন ছিল, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি, এটা অ্যান্সার দেব। তাহলে রিডিং দে, কারেন্ট ইজ এ স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি। এটা আজকের পড়ার মেন জিনিস। কিছুক্ষণ শুনবি, মজাদার টপিক, মজা নিয়ে বের হবে। দেখ, কারেন্ট ইজ এ স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে মেন কোশ্চেন, যে কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। চল আনসার খুঁজি। দেখ, আমি যদি এইখানে ওপেন প্ল্যাটফর্ম করে দেই, ঝড়া লাগিয়ে যাবে। কেউ বলবে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, কেউ বলবে কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি। তোরা বলার চেষ্টা কর, দেখবি কেউ একজন এটার যুক্তি দিবি, কেউ একজন ওটার যুক্তি দিবি, ওটার যুক্তি, এমন করে যুক্তির পর যুক্তি, আর্গুমেন্টের পর আর্গুমেন্ট চলতেই থাকবে। এবার যে যেটা আর্গুমেন্ট করবে তার কাউন্টার লজিকও তোরা দিবি। ওকে, তো তোদের কাছে যেগুলো লজিক পাবো সবকিছু মিলে কি করতেছি এখানে আমি লেখার চেষ্টা করতেছি। ওকে, তো কিছু কিছু লোক, ভালো লোক, তারা বলবে কারেন্ট স্কেলার রাশি, স্কয়ার কোয়ান্টিটি। কিছু কিছু আরো বেশি ভালো লোক, তারা বলবে কি হচ্ছে কারেন্ট ভেক্টর ভেক্টর কোয়ান্টিটি। কেউ কেউ ভাবছিলি না কিছু কিছু খারাপ লোক বলবো না, আমি ভালো লোক না, আমি ভালো কথাই বলি, খারাপের কথা বলি না। তাহলে দেখ, যা কে কি যুক্তি দেয় আমরা একবার দেখার চেষ্টা করি। ওকে, যারা যারা বলবি কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, তাদের যুক্তি আমি লিখতেছি, প্রথমে স্কেলারেই লিখি, চলো। যারা যারা বলবি কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাদের আর্গুমেন্ট কি থাকবে, তাদের লজিক কি থাকবে, আমরা এখানে আলোচনা করব। যারা বলবে কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাদের কি লজিক থাকবে, কি আর্গুমেন্ট দেশ, আমরা এদিকে লিখবো। ওকে, সিম্পল জিনিস। যদি কি বলতেছিস, কারেন্ট স্কেলার রাশি না ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, বল, কিছু একটা তো বলবি। হ্যাঁ, শোন, যারা যারা বলবি হচ্ছে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাদের কি কি আর্গুমেন্ট হবে। ওকে, তাহলে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হওয়ার পিছনে কাউন্ট লজিক কি কি দিবি, যে কারেন্ট প্রথম কথা ভেক্টরের ট্রায়াঙ্গেল ল মেনে চলে না। ভেক্টরের ট্রায়াঙ্গেল ল কি ছিল মনে আছে তোদের, আশা করি, যে দৈনে এইদিকে একটা ভেক্টর যদি এ যায়, এইদিকে একটা ভেক্টর যদি কি যায়, বি যায়, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, আর ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি। যদি কোনো কোয়ান্টিটি এই আর্গুমেন্ট মেনে চলে, তাহলেই তখন তাকে কি বলতে পাবো আমরা, ভেক্টর কোয়ান্টিটি। নয়তোবা তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি কোনোভাবে বলতে পারি না। তাহলে যদি ভেক্টরের ত্রিভুজের সূত্র ট্রায়াঙ্গেল ল মেনে না চলে, তাদের তো ভেক্টর কোয়ান্টিটি বলবো না। এবার তোরা স্বাভাবিক জিনিস বল না, যে ধরে কি হচ্ছে কোনো একটা কারেন্টের তার এমন করে নিয়ে দিছিস না, কারেন্টের তার এই দিক থেকে এই দিকে গেল, এটা 3 অ্যাম্পিয়ার গেলে এইদিকে কত যাবে, 3 অ্যাম্পিয়ারই যাবে না, না। এবার এটাকে তুই যদি ভালো করে দেখতো, এখান থেকে এইদিকে ঘোরায় দেশ, ওকে, তাহলে এটা কত হবে,
এই দিক থেকে এই তারটাই যদি সোজা দিতিস কত হইতো 3 এম্পিয়ারই হইতো না, মানে এই তারটাকে এমন করে বাঁকা বাঁকা একটা তার বানাইলি, এটা ধরে 1 নাম্বার তার, এটা হচ্ছে 2 নাম্বার তার, তাহলে এটা দিয়ে কত এম্পিয়ার যাবে 3 এম্পিয়ার, আর এটা দিয়েও কত যাবে 3 এম্পিয়ারে যাবে না। আমি দুই জায়গায় 3 লিখছি, আবার 3 3 যোগ করে দিস না, একটাই তো তার এটা, তাই না? তাহলে কি হচ্ছে 3, এটা দিয়ে গেলেও 3 হবে, এটা দিয়ে কত হবে 3 হবে, কিন্তু ভেক্টরের লজিক অনুযায়ী কি এইটুক 3 এইটুক কি হচ্ছে 3, 3 3 কত হবে 6, তাহলে মিলবে কোনোদিনও মিলবেই না, কারণটা কারেন্ট জানি আমরা, কারেন্ট এটাই কি হচ্ছে একটাই যাবে 3 তে 3 হবে, তার মানে কারেন্ট কি করে না ভেক্টর এডিশন লকে মেনে চলে না, সিম্পল জিনিস। ওকে, তাহলে ফার্স্ট কি জিনিস, সিন্স কারেন্ট ডাজ নট ফলো ভেক্টর এডিশন ল হেন্স কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে ফার্স্ট আর্গুমেন্ট কি দিলি, এটা লিখলি যে সিন্স কারেন্ট ডাজ নট ফলো ভেক্টর এডিশন ল বা ভেক্টর ট্রায়াঙ্গুলার ল হেন্স কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ভেরি গুড, এটা যুক্তি একদম সত্য কথা, কেউ বলে নেই মিথ্যা কথা বলতেছিস। তাহলে কি হচ্ছে, সিন্স কারেন্ট ডাজ নট ফলো ভেক্টর ট্রায়াঙ্গুলার ল হেন্স কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, একদম ঠিক প্রপার যুক্তি, কোনো এখানে ব্যাখ্যা করার কিচ্ছু নাই, ঠিক আছে, বা এটাকে ইগনোর করার কিচ্ছু নাই। ওকে, এবার দেখ আমি যদি বলি আরো দুই একটা যুক্তি দে, তোরা বলবি ইয়েস দিচ্ছি। কির্চফস ল কি বলে, কির্চফস ল মনে আছে তোদের, ধরি না এটা একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্টে এইদিকে যদি I1 কারেন্ট আসে, এইদিকে যদি I2 কারেন্ট আসে, এবং এইখান থেকে যদি বের হয়ে যায় I3 কারেন্ট, এই দিক থেকে বের হয়ে যদি যায় I4 কারেন্ট, তাহলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে নেট কারেন্ট কত হবে 0 হবে, তাই তো বলিস না? তাহলে যতগুলো কারেন্ট আসলো I1 প্লাস I2 আসলো, আর কি হবে যেটা যাচ্ছে I3 প্লাস I4 সেটা সমান হচ্ছে। তাহলে এটা থেকে তোরা বলতিস না যে কির্চফস ল কি বলে, কোনো একটা নোট পয়েন্টে, নোট পয়েন্ট মানে কি যেখানে অনেকগুলা জাংশন পয়েন্ট বা নোট পয়েন্ট, কোনো একটা জাংশনে নেট কারেন্ট কত হয় 0। তাহলে তোরা জানিস অ্যাকর্ডিং টু কির্চফ, কির্চফ বানান ভুল লিখছি আমি একদম 100% গ্যারান্টি বলতে পারি, ঠিক আছে, তোরা একটা বাড়িতে দেখে নিস, তো কির্চফ বানান আমি একদম শিওর ভুল লিখছি। তো কারণ কির্চফ KRITC ও ডবল এফ, দেখে নিস মোটামুটি এমন কিছু হবে, ডবল এফ আছে। ওকে, তাহলে কির্চফস ল কি হচ্ছে, একটা জাংশন নেট কারেন্ট শুড বি কত হচ্ছে 0, তাহলে সামেশন অফ নেট কারেন্ট এট জাংশন ইকুয়াল টু কত হচ্ছে 0, CSS। ওকে, এবার দেখ তাহলে কি বলছে, কির্চফস ল অনুযায়ী I1 প্লাস I2 ইকুয়াল টু I3, অর্থাৎ কোনো একটা নোট পয়েন্ট যদি এটা ধরি না এটা একটা পি পয়েন্ট, আমি জাংশন পয়েন্ট ধরলাম, তাহলে জাংশন পয়েন্টে নেট কারেন্ট কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে এইখানেও কি হচ্ছে, নরমাল দেখতে অ্যালজেব্রা রুল মেনে চলতেছে না, তার মানে কারেন্ট ফলো দা অ্যালজেব্রিক এডিশন, স্কেলারের যে অ্যালজেব্রিক এডিশন সেটা ফলো করতেছে, তাহলে ভেক্টরের এডিশন ফলো করতেছে না, তাহলে কারেন্ট একটা কি হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে কারেন্ট ফলো algebraic addition, so it does not follow vector addition, hence it is a scalar quantity, একবার লিখে দিলাম, so it is a scalar quantity, it is a scalar quantity। ওকে, এবার দেখ ঠিক আছে, এগুলা যুক্তি সব ঠিকঠাক আছে। এবার যারা যারা বলিস কারেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তারা কি কি লজিক দিবি, তাদের আর্গুমেন্ট কি থাকবে, বোঝ একটু সুন্দর সুন্দর আর্গুমেন্ট দিয়ে মজা আসে যায়।
আর তোদের আমি বলি একটা ইন্টারেস্টিং জিনিস, তোরা এতদিন অব্দি যত জায়গায় যত বইয়ে পড়ছিস কারেন্টকে স্কেলার হিসেবে ট্রিট করছিস না ভেক্টর হিসেবে? বইয়ে দেখবি যে নর্মালি স্কেলার দিয়ে লিখছিস, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এটাও তো একটা যুক্তি দিস না তোরা, কারেন্ট কি জিনিস, কারেন্ট আই ইকুয়াল টু কত, ডিকিউ বাই ডিটি। এটাও তো একটা, এটাও একটা, এটা দৈনিক 3 নাম্বার লিখে দিলাম কাউন্টার লজিক। বলে কারেন্ট কি হচ্ছে, চার্জ ফ্লো, ঠিক আছে, চার্জ ফ্লো থ্রু এ ইউনিট টাইম, ঠিক আছে, তাহলে চার্জ ফ্লো থ্রু এ ইউনিট টাইম, ওকে, ফর এ ইউনিট টাইম, তাহলে ওটাকে কি বলে কারেন্ট। আর চার্জ ইজ যে কি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে কারেন্ট ইজ যে কি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এটা আরেকটা আর্গুমেন্ট, 3 নাম্বার আর্গুমেন্ট হয়ে গেল, ওকে, যে কারেন্ট ফ্লো, কারেন্ট আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এবার শোন, তোরা যখন বড় বই পড়বি না, ঠিক আছে, একটু বড় হবি, যেমন হচ্ছে এটার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের বই যখন ওঠায় নিবি, সব জায়গা দেখবি কারেন্টের উপর একটা চিহ্ন দেওয়া, ঠিক আছে, এই বইটা খুলে দেখ, যে কোনো কারেন্টের তুই লেখা বের কর, কারেন্টের উপর ভেক্টর চিহ্ন দেওয়া। চল তো বুঝি অ্যাকচুয়ালি কি এটা, এদের মধ্যে কি কোন বই স্কেলার দেয়, কোন বই ভেক্টর দেয়, কি আছে কি এর গভীরতায় আমরা যাই। ওকে, চলো যারা যারা ভেক্টর বলে তাদের আর্গুমেন্ট শুনি একটু। ভেক্টরের আর্গুমেন্ট কি? ভেক্টরের ফার্স্ট আর্গুমেন্ট তো বলে, ভাই দেখ কোন একটা তোর কাছে লুপ আছে, ওকে, এবার লুপের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ওর ওই লুপে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা জানি যে কোনো ওয়্যার দিয়ে কারেন্ট গেলে ওইখানে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কোন লুপ আছে তোদের কাছে কিছু আশেপাশে? যেটা শাখা টাকা পড়ে আসছিস, ওকে, হ্যাঁ, তো হ্যাঁ, ওকে, এবার দেখ কি আছে, এটা কি আছে দেখ ভালো করে, এটা একটা লুপ আছে, ওকে, তো এই লুপের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে কারেন্টের ডিরেকশন কেমন হবে দেখ। যদি এই দিকে কারেন্ট যায়, তাহলে কি হবে, তুই কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। শোন, যে কোনো লুপের ভিতর দিয়ে কারেন্ট গেলে ওইখানে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখ, যদি এই দিকে যায়, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ যায়, এন্টি ক্লকওয়াইজ গেলে কেমন করবি দেখ তো, তোর যে ডান হাত আছে, তোর রাইট হ্যান্ডের কি করবি, এই যে সুন্দর কি উঠছে আঙ্গুলগুলা কি করে দিবি, যেই দিকে কারেন্ট যাচ্ছে ওইদিকে কাল করে দিবি। কাল করে দিলে তোর থাম কোন দিকে যাচ্ছে, থাম বাইরে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, বাইরে। আবার যদি কারেন্ট তোর উল্টা পাশে যায়, অর্থাৎ কি হচ্ছে ক্লকওয়াইজ যায়, ক্লকওয়াইজ দে আঙ্গুল, ক্লকওয়াইজ দে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, ভিতর দিকে। তার মানে কি, কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তার উপরে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে কারেন্টের যদি ডিরেকশনেই না থাকতো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেন চেঞ্জ হইতো? প্রপার যুক্তি। তাহলে যারা ভেক্টর বলতেছে তারাও ঠিক বলে, ভাই কারেন্টের ডিরেকশন ইম্পর্টেন্ট, কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার মানে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখি এদের যুক্তিও দেখি, এদের আর্গুমেন্টটা একদম তুখর তুখর আর্গুমেন্ট দিতেছে লোকজন। তাহলে বলতেছে, ওকে, ডিরেকশন ডিরেকশন অফ কারেন্ট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সিন্স সিন্স এখানে একবারই লিখে দেয়, এত কিছু না লেখা। যদি কি হচ্ছে, কারেন্ট এইদিকে ফ্লো করে, তাহলে এটা কি হবে, দেখ কারেন্ট এমন করে ফ্লো করলে উপর দিকে কি যাবে, ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে, উপর দিকে। আর যদি কারেন্ট কি করে, এই লুপ দিয়ে এমন করে ফ্লো করে, ঠিক আছে, এমন করে ফ্লো করে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে যাচ্ছে, ভিতরে যাচ্ছে। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে ডিরেকশন ইম্পর্টেন্ট, আর ডিরেকশন ইম্পর্টেন্ট কি হলে এটা কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটি। বাচ, যুক্তি একদম কারেক্ট যুক্তি। 2 নাম্বার দেখ। তারপরে তোরা ছোটবেলা থেকে একটা পড়ছিস 12-এ, যে কারেন্টের ফর্মুলা, কারেন্ট যদি কোনো তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, ওইটার মধ্যে একটা কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ওইটার মধ্যে কোনো চার্জ আসে একটা ফোর্স এক্সার্ট করে, ঠিক আছে। সেই ফোর্সের ভ্যালু কত ছিল মনে করে দেখ, এফ ইকুয়াল টু বিল, পড়ছিস না? তাহলে ওইটার ভেক্টর ফর্ম কেমন ছিল দেখ, ওইটার যদি ভেক্টর ফর্ম দেখিস, যে ফোর্স ফোর্স এফ ইকুয়াল টু বিল, ওকে, এটা কি ছিল এমন, আই ক্রস বি ইনটু ডিএল। তা যদি ভেক্টরেই না হইতো, তাহলে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলি কেন, অবভিয়াসলি ভেক্টর। ওকে, চল আরো যুক্তি দেয় মানুষ, বলে ভাই বায়ো সাভার্ট ল কি পড়ছিলিস একবার বল, বায়ো সাভার্ট ল কি বলছিলি?
বলছে কোনো একটা তারের ভিতর দিয়া যদি আই কারেন্ট যায়, ওই তারের স্মল এলিমেন্ট যদি আমরা নিয়ে নেই ডিএল, এবং সেইখান থেকে কিছু দূরত্বে আর ডিস্টেন্সে পি পয়েন্টে ওই স্মল এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? মনে করে দেখ ম্যাগনেটিক ফিল্ড কত ছিল, মিউ জিরো আই বাই 4 পাই, ঠিক আছে, ডিএল ক্রস আর ভেক্টর, ঠিক আছে না, বাই কত হচ্ছে আর কিউব, না, আর এখানে আর ক্যাপ দিলে এখানে আর স্কোয়ার দিবি। ওকে, এটা ছিল। এবার তারপরে লাইনে ক্যালকুলেশনের সুবিধার্থে বলতিস না যে এই দিকে ডিএলও এই দিকে, তাহলে আইও এই দিকে, আইও এই দিকে, তাহলে আই কে কোন দিকে নিতে পারি, ক্রস প্রোডাক্টে নিতে পারি। মনে করে দেখ এটা লিখতিস মিউ 0/4 পাই, ওকে, এমন করে লিখতিস যে আই ক্রস কত হচ্ছে আর আর কিউব ইনটু ডিএল, তারপরে পুরোটার জন্য বের করার জন্য ইন্টিগ্রেশন করে দিতিস, সাগলামি করতিস, তাহলে করতিস, তাহলে আই কে কি হিসেবে নিতেছিস, ভেক্টর হিসেবে নিতেছিস, ট্রিট করতেছিস। আরে এটা তো কিসের জন্য গেল, ফর লাইন কারেন্ট। লাইন কারেন্ট মানে কি ভালো করে বস, তোদের এগুলো এখন ডিটেলসে বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটু শোন। লাইন কারেন্ট মানে কি, কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে যখন কি হচ্ছে কারেন্ট যাচ্ছে, ওয়্যার কই গেল, একটা ওয়্যারও নাই বাবাজি, আমার ঘরে ওয়্যার নাই, এটা কেমন করে হইতে পারে? হ্যাঁ, চলবে, ধর একটু, ও ও ধর। এবার দেখ এটা কি আছে, একটা ওয়্যার আছে, তাহলে দেখ ওয়্যারের ভিতর দিয়া যখন একটা সরু ওয়্যারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায়, তখন ওটাকে কি বলি আমরা, হচ্ছে লাইন কারেন্ট। এবার পরবর্তীতে যারা যারা এই ভিডিওটা আইআইটি জ্যামের বেসে স্টুডেন্ট দেখতেছিস, বা আগে থেকে একটু বিএসসি ফিজিক্স পড়ছিস, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, তারা আরো বুঝবি ভালো করে, যারা পড়িস নাই তোরা পড়বি পরবর্তীতে, যারা ফার্স্ট সেমিস্টারে আসিস। যদি এমন হয় যে এই যে বইটা দেখতে পাচ্ছিস, এই বইয়ের পেজের উপর দিয়ে কারেন্ট যাচ্ছে, যাইতে পারে না? যেমন আমি তোদের বলি টিনের চাল আছে কারো, এবার টিনের চালে কারেন্টের তার লাগায় দে, এবার টিনের চাল দিয়ে কারেন্ট যাবে কি যাবে না? অবভিয়াসলি যাবে। তাহলে টিনের চালটা একটা কত ডাইমেনশনাল জিনিস, 2 ডাইমেনশনাল। তাহলে একটা সারফেসের ভিতর দিয়ে যাচ্ছে না, ওটাকে কি বলি আমরা, সারফেস কারেন্ট। সারফেস কারেন্ট লেখার সময় যে কোনো বইয়ে যে কোনো জিনিসে যে কোনো দিন দেখবি ওটার উপর কি দেওয়া থাকে, কে এর উপর ভেক্টর চিহ্ন দেওয়া থাকবে। সারফেস কারেন্টকে কি কি দিয়ে লিখি আমরা, কে দিয়ে লিখি, ওকে, সারফেস কারেন্ট। তাহলে কি হচ্ছে, ফর সারফেস কারেন্ট কি হয়, ফর সারফেস কারেন্ট, সারফেস কারেন্ট ভালো করে বস। সারফেস কারেন্টের ক্ষেত্রে বায়োসাভার্ট ল হয় বি ইকুয়াল টু মিউ 0/4 পাই কে ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এটা কিসের উপর ছিল, লাইনের উপর ছিল না তখন। এবার সারফেস দিয়ে যাচ্ছে, তাহলে কি লিখবি, সারফেস লিখবি, ডিএ বা ডিএস লিখবি, ওকে। তাহলে সারফেস কারেন্টের জন্য এটা হবে, ওকে, ঠিক। এবার দেখ এটা সারফেস না কয়ে আমি পুরো বইটার কথা বলতেছি। এইটাই ধরি না একটা লোহার বই, এটার ভিতর দিয়ে কারেন্ট পাঠায় দেয়, তাহলে পুরো বই দিয়ে কারেন্ট যাবে না, না, পুরো বই দিয়ে কারেন্ট যাবে। তাহলে পুরো বই দিয়ে যাচ্ছে মানে ভলিউমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার জন্য কি আসবে, ভলিউম কারেন্ট। ভলিউম কারেন্টের উপরে সবসময় দেখবে কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি দেওয়া আছে। দেখ ফর ভলিউম কারেন্ট, ভলিউম কারেন্ট, তাহলে কত হবে, ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই ভলিউম কারেন্টকে জে দিয়ে লিখি, জে ক্রস আর ভেক্টর বাই আর কিউব ইনটু কত হচ্ছে ডিবি, ওকে, এটা হচ্ছে ফর ভলিউম কারেন্ট। তো এতক্ষণ দেখ কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য কতগুলা কি দিয়ে দিলাম, তার সাপেক্ষে আর্গুমেন্ট দিলাম, লজিক দিলাম, মজা মজা। দেখ খালি একবার যে কতগুলা কি পাওয়া গেলি, হচ্ছে লজিক পাওয়া গেলি। তাহলে এখন একটু একটু কি ফিল হচ্ছে, কারেন্ট স্কয়ার না ভেক্টর কোয়ান্টিটি, কেমন কেমন লাগতেছে বল? এদের যুক্তিতে কোনো ভুল নাই ভাই, তুই ভেক্টর এডিশন ল মেনে চলিস না, তাহলে তুই ভেক্টর হইতেই পারিস না। এ ভেক্টর এটা মেনে চলে না, তার এটা কি হচ্ছে, অ্যালজেব্রিক সাম মেনে চলে, তাহলে কি অবভিয়াসলি এটা কি হচ্ছে, স্কেলার হবে। আবার সত্যি সত্যি দেখলাম ডিরেকশন চেঞ্জ করে দিলে এর অবস্থা কি হচ্ছে, ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশনই চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। এইগুলোর ক্ষেত্রেও তাই, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কারেন্ট কি জিনিস, মাথা ঘুরানোর জন্য আর একটু ভালো করে বলি, হ্যাঁ। তো এগুলা যখন কারেন্ট যে ঠিক মানে কারেন্ট যে ভেক্টর কোয়ান্টিটি যারা আর্গুমেন্ট দিতেছিল,
তারা এইখান থেকে কির্শফের সঙ্গেও ঝগড়া করে। কেমন করে ঝগড়া করে একটু শেখ, ওকে, মজাদার জিনিস শেখ। তাহলে কির্শফকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এই যে কির্শফ যে দাদা আছে, কির্শফের একটু গল্পটা ডিটেলসে বস। কির্শফস ল একটু ডিটেলসে দেখ। দেখ তো কির্শফস ল কি বললাম আমরা একটু আগে, যে কোনো একটা জায়গায় এইদিকে ধরি না I1 কারেন্ট আছে, কোনো একটা জাংশনে এই দিক থেকে কত আছে I2 কারেন্ট আছে, এই একটা পি জাংশন এখানে মিলিত হয়, এইদিকে কত গেছে I3, এইদিকে কত গেছে হচ্ছে I4। নেট কারেন্ট কত বলছি 0। নেট কারেন্ট 0 কেমন করে আসে ভালো করে দেখতো। তাহলে কি হচ্ছে I1 প্লাস কত হচ্ছে I2, যে আসে সে যায়। কির্শফস ল জানিস তো, মনে রাখার বুদ্ধি কি, যে আসে সে যায়। তার জন্য তো জীবনে যে আসে সে যাবে, আগে বা পরে, কিছুদিন অপেক্ষা করা। হ্যাঁ, তো বাস একদম খাওয়া কমন, জাস্ট খালি কিছুদিন অপেক্ষা। তো কির্শফস ল মনে রাখার একটাই বুদ্ধি, যে আসে সে যায়। এবার দেখ I1 I2 আসছে, I3 I4 বের হয়ে গেছে না। তাহলে এইখানে কারেন্ট কত জমছে 0। দেখ তো ভালো করে, এটা কেমন করে লিখবি, I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 কত 0। তাহলে এটাকে কি লেখা যায় I1 প্লাস I2 প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4 ইকুয়াল টু কত 0। দেখ তো অ্যাকর্ডিং টু কির্শফস এটা সত্য কথা না, না? তাহলে এইটা লাইন মানে এইটা লাইন না। এবার কথা হচ্ছে, যদি কারেন্ট ভেক্টর স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলারের কোনোদিন এডিশনের ভিতরে মাইনাস দেখছিস? এডিশন মানে তো এডিশন না, নরমাল যোগ I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4। কিন্তু এখানে কি করছি, এডিশন করছি কেমন করে, I1 I2 প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4। মানে কি করতেছি ভালো করে বোঝার চেষ্টা কর। আমরা কি বলি, কির্শফস ল পড়বি, দেখিস যখন পড়বি তখন বলিস যে যেগুলা কারেন্ট আসতেছে তাদের যোগফল, যেগুলা কারেন্ট বের হয়ে যাচ্ছে তার নেগেটিভের যোগফলের কি হচ্ছে সমষ্টিগত হয় 0। এই দুটো বের হয়ে যাচ্ছে, তার জন্য এই দুটোর সামনে কি নিছি, নেগেটিভ নিছে। এবার বল যদি অ্যালজেব্রাই হয় ভাই, অ্যালজেব্রার ভিতরে কোনোদিন মাইনাসের গল্প আসতে পারে, ডিরেকশনের গল্প আসতে পারে। তার মানে এই কথাটা যখন বলছিস না চাইতেও ডিরেকশন ইউজ করছিস কি করিস নি, করছিস তো। বলতেছিস না যে এই পয়েন্ট থেকে যেগুলা বের হয়ে যাচ্ছে সেগুলোর সামনে কি নিবি, মাইনাস নিবি, কারণটা বের হয়ে যাচ্ছে। এইখানে আসতেছে কামিং, তার জন্য প্লাস, এখানে আউটিং তার জন্য কি হচ্ছে মাইনাস, বের হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে অ্যালজেব্রার ক্ষেত্রে থরি ডিরেকশন আসে, এখানে ডিরেকশনের ইম্পর্টেন্স দিতেছিস, বের হওয়ার জন্য মাইনাস নিতেছিস। তার মানে যেইখানে এইখানে একটা যুক্তি ছিল ওইটাকেও টাইনে টুইনে নিয়ে আইসা দেখায় দিল অ্যাকচুয়ালি ওইটাও তো ভুলভাল বলছিস। ঠিক আছে, ভেক্টরের দিকে লোক দেখছিস কি শক্তিশালী হয়ে উঠতেছে। ওকে, তো যারা যারা এতক্ষণ অবধি স্কেলার বলছিস তাদের এখন মনোবল একটু কমা শুরু করছে, বলে সত্যি সত্যি স্কেলারের ক্ষেত্রে ও একাই দাঁড়ায় আছে, আর ভেক্টরের ক্ষেত্রে এক এক করে বের হইতেছে। স্কেলার ক্ষেত্রে একটা ছিল ওইটাকেও টাইনা টুনে আনছে, বলে ভাই তুই না চাইতেও ভিতরে মাইনাস দিয়ে দিছিস, অর্থাৎ ভিতরে ডিরেকশন তুই ইনক্লুড করেই দিছিস, ভিতরে ডিরেকশন বসেই আছে। ওকে, তো অ্যান্সার কি হইতে পারে, সবকিছু মিলা। এবার বল এতক্ষণ শুনে শোনার পর কি মনে হয়, কেমন জামলাই বললি? ওকে, তো শোন তোদের একটা জিনিস সবসময় বলি আমি, যে ইন্টারভিউতে যখন এমন ধরনের কোশ্চেন ধরবে না, এগুলোর না অ্যান্সার দেওয়াটা খুব স্মার্টলি অ্যান্সার দিতে লাগে। আমি তো সব বোঝাই দিছি, আজকে ফাইনাল অ্যান্সার দেবো। এবার কে বলছে যে এই কোশ্চেনটারই অ্যান্সার ধরবে, অন্য কিছু ধরতে পারে না? এই ধরনের কোশ্চেন, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আসলে না তোদের কত সারের মাথা গন্ডগোল হয় ভাই। এখানে একটু স্মার্টলি খেলা শেখাচ্ছি আমি। যেমন বললাম ইন্টারভিউতে যখন এগুলা কোশ্চেন ধরে, স্যারদের কাছে কোনো কোশ্চেন নাই, তুই যে পথে চালনা করবি ওই পথেই যাবে স্যার। তো অ্যান্সার কেমন করে দিবি? ওকে, এমন অ্যান্সার দে যাতে ওই যে একটা ডায়লগ আছে না, যে যাতে লাঠিও না ভাঙে সাপও মরে। ঠিক আছে, তো এমন অ্যান্সার তৈরি কর যেটা কি হচ্ছে লাঠিও না ভাঙে বাট সাপ মরে যায়। তো বুদ্ধি কি আছে এটা? দেখ এতক্ষণ অব্দি দেখে তো বুঝছিস যে ভাই ভেক্টরের সাপেক্ষে অনেক অনেক কি আছে, লজিক আছে, অনেক আর্গুমেন্ট আছে। কিন্তু প্রথমটা তো মানতেইছে না, ভেক্টর হওয়ার জন্য তোকে কি হইতে লাগবে,
ভেক্টর হওয়ার জন্য তো ভেক্টরের ট্রায়াঙ্গুলার ল মেনে চলতেই লাগবে, আর ভেক্টরের ট্রায়াঙ্গুলার ল মেনেই চলতেছে না। ভেক্টরের প্রপার্টিসই তো ওইটা না, তো ট্রায়াঙ্গুলার ল মেনে চলতেই লাগবে। তার মানে এই ভেক্টর হইতে পারে? জীবনে কোনোদিন কোনোভাবেই ভেক্টর হইতে পারে না। একটা ভেক্টর হওয়ার জন্য ওকে তো এটা ল মানতেই লাগবে, তারপরেই তো তাকে ভেক্টর বলবি না। মানুষ হওয়ার জন্য কিছু তো ক্রাইটেরিয়া আছে, তারপরেই তোকে তো মানুষ বলবো। এবার যতই তোর কুকুরকে তুই ভালো করে রাখ, কুকুর তো কুকুরই, ঠিক আছে, ও মানুষ তোরই হবে। তো ভেক্টর যদি যদি ভেক্টরের ডেফিনেশনের মধ্যে যে জিনিসটা বলছে ওই না মেনে, তাহলে ও তো ভেক্টর হবেই না। তুই ভেক্টরের মতো যতই বিহেভিয়ার দেখা, তার মানে কি বলতে পারি, ইট ইজ এ কি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। বুঝছিস কথাটা? এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণটা এই ভেক্টরের তো মেন ডেফিনেশনই মানতেছে না। আর মেন ডেফিনেশন যদি না মানে তুই ওকে ভেক্টর কেমন করে বলবি? কিন্তু ওর হারকত দেখ, সব জায়গাতে গিয়ে টাঙ্গারাইতেছে ভেক্টরের মতো করে। তাহলে নিজে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখনকার দিনে দেখবি না কিছু কিছু বানর, তোরা দেখবি, হ্যাঁ, কেরালাতে রেস্টুরেন্ট আছে না কয়টা, যেখানে হচ্ছে বানর গুলো হচ্ছে তোদের খাবার সার্ভ করে। তো তুই ভাব মানুষের জায়গায় বানর খাবার সার্ভ করে, তো ওরা তো বানরে কাজ করতেছে মানুষের মতো, কিন্তু বানর বানরে। তার মানে এটা কি জিনিস, এটা কাজ করতেছে ভেক্টরের মতো, কিন্তু ভেক্টর না। তাহলে অ্যান্সার কি হবে? ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি। দেখ তো এমন একটা জিনিস যে বিহেভ করতেছে, কিন্তু এটা না, মনের মধ্যে একটা দ্বিধায় আসিস, বলে সবকিছুই করতেছে মানে কি হচ্ছে ভেক্টরের মতো, কিন্তু ভেক্টর না, দ্বিধায় আছে। কিন্তু কি কোয়ান্টিটি? একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে অ্যান্সার কি হবে? এটা সিউডো স্কেলার কোয়ান্টিটি। মনে হইতেছে বিহেভ করতেছে, তার মানে কি সিউডো কথাটা আছে না, তোরা বলি না একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্টিপেটাল ফোর্স, যেটা তুই ফিল করতেছিস, মেলায় গিয়ে নাগরদোলায় উঠবি, নাগরদোলায় ওঠার সময় তুই ফিল করবি বাইরের দিকে যাইতেছিস, ওটা কি মনে হইতেছে, মনে হওয়া মানে কি সিউডো। তাহলে এটা কি সিউডো আসলো? তাহলে এটা কি সিউডো? অবভিয়াসলি এ ভেক্টর হইতে পারে না, কারণ ভেক্টরের ডেফিনেশন কেই ও মানতেছে না। তাহলে সিউডো স্কেলার কোয়ান্টিটি। সো কারেন্ট ইজ এ সিউডো স্কেলার কোয়ান্টিটি। ওকে, মাথায় রাখ। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস, তাহলে সব থেকে মজাদার জিনিস আর কি আসলো, যে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ, বাহ অনলাইন তোদেরকে দেখাই দিয়ে পারলাম না, সরি, এত কষ্ট করে লাইনটা লিখলাম। তাহলে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, শোন, এবার যারা স্যারকে, শোন, এটা ইন্টারভিউতে অ্যান্সার দিলি, এমন অ্যান্সার বললাম না যে না লাঠি ভাঙলো সাপ মরলো, কাজও কাজ হয়ে গেল, বা ঝামেলাতেও বললি না। এবার যাদের আগের যে পড়াটা পড়াইলাম, লাস্ট লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 11 আর আজকে সকালবেলার যে লেকচার পড়লাম, যাদের ওই জিনিসটা ক্লিয়ার থাকবে তারা পরের কথাটা বলবি। সো কারেন্ট ইজ এ সিউডো স্কেলার কোয়ান্টিটি। বুঝছিস? এই কথাটা তারাই বলবি যারা কি করবি হচ্ছে জিনিসটা জানিস। কারণটা ইন্টারভিউতে যখনই বলবি না কারেন্ট ইজ এ সিউডো স্কেলার কোয়ান্টিটি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোকে সিউডো স্কেলার সম্বন্ধে এখন জিজ্ঞেস করবে। ওকে, আর সিউডো স্কেলার জিজ্ঞেস করলে ওই যে তোর ওগুলাই গল্পে যাইতে লাগবে, পেরিটি ট্রান্সফরমেশন, ঠিক আছে, আন্ডার রিফ্লেকশন, দ্যাট ইজ ইম্প্রপার রোটেশন, প্রপার রোটেশন, তো ওগুলার কনসেপ্ট তখন লাগবে। ওকে, তো স্মার্টলি বললাম না, স্মার্টলি অ্যান্সার দাও। আমি তোদের এই বিএসসি ফার্স্ট সেমিস্টার থেকে শেখাবো। আমি বলি না আমার এখান থেকে কিসের জন্য এত স্টুডেন্ট পড়ে এত চাকরি পায়। এখন থেকে তোরা যারা ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার কাছে পড়বি, যারা আসবি যাবি তাদের কথা সাইডে দে, আমি দায়িত্ব নিতে পারবো না। যারা প্রথম থেকে সবগুলো টপিক আমার কাছে পড়বি, আমি সবগুলো এমন করে কানেক্ট করে নিয়ে বেড়াবো। তোদের ওইটা শিখতে লাগবে স্মার্টলি, কতটা অ্যান্সার দিতে লাগে কতটা অ্যান্সার দিতে লাগে না।
বুঝছিস? তো আবার বলতেছি, যখনই এটা লাইন বইলে দিলি তুই কিন্তু জগতে চলে গেলি। ওকে, এবার ওই জগতে যখন যাবি তখন তোকে ওইটার উত্তর দিতে লাগবে। তা আমি ধরি আমার কাছে অমন স্মার্ট স্টুডেন্ট আসিস তোরা, তাহলে চল ওইটার অ্যান্সারও দিই, যে তারপরে কেমন কোশ্চেন হইতে পারে। ওকে, তো এবার তারপরে কোশ্চেনটা কেমন হইতে পারে দেখ। আজকে একটু ডিপ চলে যাইতেছি, একটু মাস্টার্স লেভেলের পড়াশোনা চলতেছে এখানে। তোরা যখন মাস্টার্সে যাবি, আইআইটি তে যাবি, তখন এমন কেউ পড়াইতে পারে। বাট আজকে একটু হ্যাঁ ভিতরে যাই একটু, চল মজা লাগতেছে। বাট এতটুকু পড়াইলে তোদের জন্য যথেষ্ট। কলেজে টলেজে তো এর আশেপাশেও যাবে না কেউ, এইটুকু বলে রাখি। তোরা বলবি, শোন আমি তোদের বলি, তোরা কলেজে গিয়ে যখন তোদের স্যারকে বন্ধুকে জিজ্ঞেস করবি না কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, কেউ বলবে স্কেলার, কেউ বলবে ভেক্টর, যে স্মার্ট সে আইসা বলে যাবে যে টেনসর কোয়ান্টিটি। কারণটা টেনসরের ভিতরে তো সবাই, টেনসরের র্যাঙ্ক 0 হইলে স্কেলার, 1 হইলে ভেক্টর, 2 হইলে কি হচ্ছে সিউডো ভেক্টর, 3 হইলে কি হচ্ছে সিউডো স্কেলার। তার জন্য কিছু গাদা গরু থাকবে, উত্তর দিয়ে বের হয়ে যাবে যে টেনসর কোয়ান্টিটি। ও ঝামলাই নিবে না। আমি বেশিরভাগ বলতে পারি, তোদের কলেজের স্যারকে গিয়ে জিজ্ঞেস করবি, বেশিরভাগ স্যারের অ্যান্সার হবে যে টেনসর কোয়ান্টিটি। কারণটা ওরা ওটার ভিতরে যাবেই না। আরে যে কোনো কোয়ান্টিটি উত্তর যদি তোরাও না পাস, কোনোদিন যদি আটকায় যাস, তোরা বলে দিবি টেনসর কোয়ান্টিটি। কারণটা টেনসর মানেই সব, ঠিক আছে? পৃথিবীতে একটাই তো আছে, সেটা হচ্ছে টেনসর। এবার ওটার র্যাঙ্ক আলাদা, ওটার ভিতরে বহুত কিছু থাকবে। তো কেউ যদি না পায় না, আমি তোদের স্যারদের বললাম তো, তোদের স্যারদের দেখবি কত স্যার শেখায় দেবে। তো তোদের অমন জেনারিক অ্যান্সার দিবে, কি কোয়ান্টিটি টেনসর কোয়ান্টিটি। আর সব কোয়ান্টিটি তো টেনসর কোয়ান্টিটি ভাই। ওকে, তো এমন করে বাইচে যাবে। চল আমরা এবার এটার ভিতরের অ্যান্সার দিই। ওকে, মজাদার জিনিস। তো অ্যাকচুয়ালি কারেন্ট যখন পড়াশোনা করবে, এখন ডিটেলসে এমএসসি লেভেলে যাব না, তাহলে ভয় পাওয়া যাবে, উপরে উপরে কথা বলি। হ্যাঁ, তোরা দেখ, আমি এর আগের দিন শেখাইছিলাম যে পেরিটি ট্রান্সফরমেশন মানে কি। পেরিটি ট্রান্সফরমেশন মানে স্পেসকে ইনভার্স করে দেয়, হ্যাঁ না? তার মানে এমন করে যাইতেছি, এমন করে হাক করতেছিস সামন পাশে, পেরিটি ট্রান্সফর্ম করে দিছে, উল্টো পাশে এই দিকেরটাকে হাক করতেছিস, ঠিক আছে? তো এই যে কি করতেছিস, পেরিটি ট্রান্সফর্ম করতেছিস, স্পেস ইনভার্স করে দিতেছিস। তার মানে প্লাস অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে যাচ্ছে, ওটার সামনে পেরিটি পাওয়া গেল, মাইনাস এক্স অ্যাক্সিসে চলে গেল, না? ওকে, তো এই ঘটনাটা ভালো করে বস, আমি এখানে শেখাচ্ছি তোদের পেরিটি ট্রান্সফরমেশন। যেটা কি করে, যে এর আগের দিন লেখাছিলাম স্পেসকে ইনভার্স করে দেয়। মানে কোনো একটা ফাংশন যদি কি থাকে সাই, ওটার উপর যদি পেরিটি ট্রান্সফরমেশন করে দেয়, তাহলে ওটা কি করে, স্পেসকে কি করে দেয়, যে ইনভার্স করে দেয়, তাই তো? তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, স্পেসকে ইনভার্স করে দেয়। মাথায় রাখিস, এই ধরনের যে ফাংশন গুলা পাই, এদের যে করেসপন্ডিং ওয়েভ ফাংশন পাই, সেটা সবসময় একটা ওয়াট ফাংশন হয়, ঠিক আছে? যারা স্পেসকে ইনভার্স করে দেয় এবং মাইনাসটা বের করে দেয়, তাদেরকে আমরা কি বলি, হচ্ছে ওয়াট ফাংশন। মানে এটা হচ্ছে যদি মাইনাসকে বের করে দেয়, হ্যাঁ না, স্পেস ইনভার্স করলো এবং মাইনাসকে বের করে দিল, তাহলে এটাকে কি বলি আমরা, হচ্ছে ওয়াট ফাংশন। এটা যে ওয়েভ ফাংশন, এগুলো কোয়ান্টামে পড়বো আমরা ডিটেইলসে। ওকে, এখন জাস্ট এমনি বলে রাখতেছি। আর যদি মাইনাসটাকে কি করেছে, প্লাস করে দেয়, হ্যাঁ না, তাহলে এটাকে তখন এটাকে কি বলি, এর করসপন্ডিং যে ওয়েভ ফাংশন, এটাকে কি বলি আমরা, ইভেন ফাংশন বলি। ওকে, এবার কি হয়, কারেন্ট যে জিনিসটা আছে না, কারেন্টের অ্যাসোসিয়েটেড যে ওয়েভ ফাংশনটা আছে, সেটা একটা ওয়াট ফাংশন। তার জন্য যখন কারেন্টের মতো কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা স্পেসের উপর পেরিটি অপারেট করি বা কারেন্টের উপর পেরিটি অপারেট করি, কারেন্ট কি করে, মাইনাস সাইনটাকে কি করে দেয়, বের করে দেয়। কারণটা কারেন্টের অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশন কি বললাম, ওয়াট ফাংশন। এবার দেখ, এটা জিনিস কোথায় দেখলি, কেশবসলা ভালো করে দেখ, এটার উপর পেরিটি লাগাইছিস, তার জন্য তো স্পেস ইনভার্স করে কি দিছে দেখতো, দিছিস মাইনাস দিছে। তো আজকে বুঝলি এই মাইনাসটা কই থেকে আসছে। কেশব কিন্তু ভুল করে দেয় নাই ভাই, ও জানতো, তোরা জানিস না, তোরা এলিমেন্ট পড়ে আসছিস, তোরা জানিস না। ওকে, বাট এই দেখ, কেশব যখন এইটা কথা বলছে না, কেশব আগে থেকেই জানতো। ওকে, তো এই মাইনাসটা এতদিন তোরা এমনি গাদা ঘোড়ার মতো লেখছিস, বাট আজকে বস, মাইনাস সাইন কিসের জন্য আসে, মাইনাস হচ্ছে ওই পেরিটি ট্রান্সফরমেশন হচ্ছে, স্পেস কি ইনভার্স করছে। কারণটা কারেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশন একটা ওয়াট ওয়েভ ফাংশন হয়। ওকে, তো এগুলো আরো ডিটেলসে গেলাম না, পরবর্তীতে যখন মাস্টার্সে যাবি ওটা বুঝবাবো। ওকে, তো মাথায় রাখিস, অটো ওয়েভ ফাংশনের জন্য কারেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশন অটো ওয়েভ ফাংশন, অটোর জন্য কি হবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে?
তো আর তোরা ভালো করে জানিস যদিল কি হচ্ছে, একটু আগে তোরা যে চারটা লিখছিলে চারটা বের করতো, চারটা একটু আগে চার্টের মধ্যে কি ছিল, পেরিটিতে ইনভার্স কোথায় কোথায় দেখা যায়, চারটা দেখ ভালো করে তোরা। পেরিটিতে ইনভার্স কই কই দেখা যায় দেখ, আমরা চার্টে দেখলাম, দেখ পেরিটিতে চেঞ্জ ইন সাইন কখন আসে, একটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে আর একটা কি আসে হচ্ছে সিউডো স্কেলারের ক্ষেত্রে, তাই না? দেখ চারটা ভালো করে দেখ, চার্টের ক্ষেত্রে দেখ পেরিটির ক্ষেত্রে চেঞ্জ ইন সাইন আসে দুইটা জায়গায়, একটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে আর একটা সিউডো স্কেলারের ক্ষেত্রে। এবার কারেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি হতেই পারে না, আমি তোদের বললাম, তাহলে এই যে মাইনাস আসলো একটা, পেরিটি চেঞ্জ করলাম মাইনাস আসলো, তার মানে কারেন্ট একটা কি হবে, সিউডো স্কেলার হবে, বুঝছিস তাহলে অ্যান্সার। ওকে, তাহলে যদি কারেন্টের উপর, সো কারেন্টের উপর যদি আমরা কি করি পেরিটি ট্রান্সফর্ম করে দেই, তাহলে ওইটার অ্যান্সার কত পাবো, মাইনাস আই, তার জন্য এটা কি হচ্ছে সিউডো স্কেলার। ভেক্টর তো হইতেই পাবে না, কারণ বললাম হচ্ছে ভেক্টরের ল মেনে চলে নাই, তাহলে ভেক্টর পসিবল না, তাহলে আর একটা ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে সিউডো স্কেলার, বুঝছিস? তো যদি সিউডো স্কেলার বলিস তখন কিন্তু এগুলো জিনিস তোদের বোঝাইতে লাগবে ওইখানে, আর এগুলো যদি বোঝাইতে পারিস তোর ইন্টারভিউ ভালো যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, যারা আমি যেগুলো বলছি, দেখ এখনকার দিনে এআই দিয়ে তোরা গ্রাফ ট্রাফ সব ড্র করবি, কিন্তু ইন্টারভিউতে গিয়ে কিন্তু কোনো এআই কাজ করবে না। তার জন্য তোরা যতই মডার্ন টেকনোলজি আসুক যাই হোক, তোদের মাথার কিন্তু রিপ্লেসমেন্ট নাই। আমি বারবার বলতেছি যে এআইটা ইউজ করতে বারণ করতেছি না, ওগুলো তো ফিউচার, ইউজ করতেই লাগবে, কিন্তু নিজের মাথাটাকে তার জন্য ইউজ করা বন্ধ করে দিস না। মাথাটাকে প্রপার কাজ করা, সঙ্গে এআই এর হেল্প নে, ওকে? কিন্তু মাথাটাকে কাজ করানো বন্ধ করবি তো শেষ তুই। মাথাকে কেউ বন্ধ করিস না, হ্যাঁ? তা কাজ করা বন্ধ হলে শেষ ভাই, তোর আর কোনো দাম নাই। মাথাকে ঠিকঠাক করে কাজ করাইতে লাগবে সবার। তাহলে লেখ, এটা পুরো একটা জিনিস ছিল, কিউটসা জিনিস ছিল। এই লেকচারটা তোরা যাকে পাইস তাকে পাঠাই দে, সবার জন্য আমি ইউটিউবে দিয়ে দিতেছি, জীবন চেঞ্জ হয়ে যাবে মানুষের। ওকে, এটার ভিতরে যে কত কি আছে দেখতেই থাকবি, কে কত বই পড়বি, কোথাও এমন করে কিচ্ছু পাবি না। আমার এই লেকচারটা তৈরি করতে যে কত বই পড়তে লাগছে, আজকে তোদের মনে হইতে পারে ফার্স্ট ইয়ারের একটা পড়া পড়াইতেছি, এটা ভাই আগে আমি পড়াইতে পারতাম না, কিছু বছর হয় পড়াইতে ভাই, আমরা এটার জন্য বহুত বই পড়ে ঠড়ে মাস্টার্সের বইটাই পড়ে পড়ে আজকে গিয়া সহজ সরল ভাবে এতটুকু আমি বলতে পারি। ওকে, হ্যাঁ, তো তোদের এইটা যে তৈরি করছি না আজকে, এটা সহজ লাগতেছে, এত ইজিলি বললাম, এটা কোনো বইয়ের মধ্যে এমন করে পাবি না, আমি 100% গ্যারান্টি। আরে এআই কে গিয়েই সার্চ কর না, এআই দেখবি কি কি বইলা দেয়। ওকে, তো তোদের আমি বলতেছি এত সহজ করে এমন করে বানাইলাম, আর এটা অ্যান্সার দেওয়ার জন্য, এটা প্রপার অ্যান্সার দেওয়ার জন্য আমি তোদের আগের লেকচারটাও করাইছি, যেখানে আবল তাবল লাগতেছিল লেকচারটা, বলে কি হচ্ছে কি হচ্ছে, তো আমি এটার ক্ষেত্রে প্রপার একটা অ্যান্সার দিতে চাই তোদেরকে, কারণ এটা কত বই পড়ে পড়ে আমি শিখছি, তারপরে এটা তোদের জন্য তৈরি করছি আমি। ওকে, তো এত সুন্দর একটা জিনিস এটা। যাই হোক, তো তোদের আর্গুমেন্ট আমি দিলাম, স্কেলারের আর্গুমেন্ট দিছি, ভেক্টরের আর্গুমেন্ট দিছি, তারপরে ভেক্টর হইতেই পারে না, ভেক্টর কিন্তু ভেক্টরের মতো বিহেভ করতে লাগে। ওকে, তার জন্য সবকিছু বললাম, ইটস এ স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, যেমন তোরা ছাত্র, ঠিক আছে, কিন্তু মানে হ্যাঁ, চ্যাট জিপিটি বললাম না, সবাই স্কেলারই বলবে, এটা সেফ না স্কেলার কথাটা বলা, স্কেলার কথা বলা সেফ, তারপরে কি হচ্ছে টেন্সর কথা বলা সেফ, কিন্তু ওটা স্কেলার বলতে কোন স্কেলার, সিউডো স্কেলার, ওটা বলা কঠিন, ওটার জন্য প্রপার তোকে বোঝাইতে লাগবে, প্রপার আর্গুমেন্ট দিতে লাগবে। তো বেশিরভাগ লোকে স্কেলার বলবে, না হয় কি বলবে হচ্ছে টেন্সর বলবে, কিন্তু বইয়ে দেখবি, বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে জের উপর ভেক্টর দেওয়া, কে এর উপর ভেক্টর দেওয়া, আই এর উপর ভেক্টর দেওয়া। এবার কথা হচ্ছে ভেক্টরের মতো বিহেভ না করলে ওটার ভেক্টর দিবি কেন, অবভিয়াসলি বিহেভ করতেছে। ওকে, তার জন্যই তো বিহেভ করতেছে, কিন্তু না, তার জন্যই তো সিউডো না, বিহেভ করতেছে কিন্তু না। ওকে, তাহলে এটা এবার শোন, এই দেখ তোদের যে কোনো একটা অনলাইনে হয়তো দেখতে পাবি না, বাট তোদের বলি, তোদের কাছে যদি ইলেকট্রোডাইনামিক্স এর বই থাকে, যে কোনো একটা পেজ বের করছি আমি, 232 পেজ বের রয়েছে, এখানে দেখ জের উপর কি দেওয়া আছে, ভেক্টর চিহ্ন দেওয়া আছে, মানে মোটা করে দেওয়া আছে, মানে ভেক্টর চিহ্ন দেওয়া আছে। ওকে, মোটা করে দেওয়া আছে মানে ভেক্টর চিহ্ন। তো আমি বললাম না কারেন্টের উপর সবসময় ভেক্টর চিহ্ন, কারণটা ভেক্টরের সব প্রপার মানে ভেক্টরের মতোই সব বিহেভ করতেছে, জাস্ট ভেক্টর না, একটু ইয়া হয়ে গেছে। ওই যে বললাম না কেরালাতে বানর গুলা কাজ করতেছে মানুষের মতোই সবকিছু, কিন্তু মানুষ না। ওকে,
তো যারা যারা জানিস না রেস্টুরেন্টটা সার্চ করিস, পাওয়া যাবে তোরা। তাহলে ডান এইটুক। চল আজ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। ওকে, আমার সব থেকে মজা লাগছিল কি বলতো, যখন পড়াশোনা করাইছি বা পড়ছি, এইটাই যখন এর এতদিন অব্দি ক্লাস ক্লাস বইলে চলতেছিল, যখন থাপড়া এদিকে নিয়ে আসছে বলে তোর ভিতরে ডিরেকশন আছে, আমার তখন সেই মজা লাগছে, বলে ভাই তুই এতদিন ক্লাসের গল্প করছিস, ভিতরে ডিরেকশন নিয়া, ওকে, ওকেও টাইনে টুনে নিয়ে আসছে, আয় আর্গুমেন্ট এইদিকে দিতেছে মানুষ। আমার ওটা সেই মজা লাগছে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, খুব ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল। যাই হোক, আজকের লেকচার আমি বলছি ছোটই হবে, লেকচার ছোট, কোনো চাপ নেই, কিউটসা লেকচার। তো আমি যে ভেক্টরের ডেফিনেশন দিতে চাইছিলাম না তোদেরকে, দেখ ভেক্টরের ডেফিনেশন এখন কিন্তু 100% ডেফিনেশন কমপ্লিট হলো। ভেক্টর হওয়ার জন্য দেখছিস ওকে কিন্তু ট্রান্সফরমেশন রুল মেনে চলতে লাগবে, ওগুলো আমি এর আগের দিন শেখাইছি। তো ভেক্টরে শুরু করছি, ভেক্টরের ডেফিনেশন ফার্স্ট লেকচারে দিছিলাম, এবং আজকে লেকচার নাম্বার 12-এ এসে ভেক্টরের ডেফিনেশন কমপ্লিট করলাম। নেক্সট লেকচার থেকে আমরা কি আলোচনা করব? নেক্সট লেকচারে আলোচনা করব আমরা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। আর মাথায় রাখিস, যে যে কোনো সেমিস্টারে পর, যে যে কোনো অবস্থায় থাক, ফিজিক্সের স্টুডেন্ট হলে কেউ ভুল করেও কোঅর্ডিনেট সিস্টেম বাদ দিস না। যদি কোঅর্ডিনেট সিস্টেম পড়া বাদ দিস, কোঅর্ডিনেট সিস্টেম না বুঝিস, কোঅর্ডিনেট সিস্টেমকে অবহেলা করিস, তোর সঙ্গে যে কে কোন ভাবে কতবার অবহেলা করবে তুই বুঝতেও পারবি না। ওকে, তো কোঅর্ডিনেট সিস্টেম আমরা পড়াশোনা করব। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে হচ্ছে 4টা কোঅর্ডিনেট পড়বো। প্রথমে হচ্ছে কার্টেসিয়ান, পোলার, তারপরে জেনারেল কোঅর্ডিনেট একটা কার্ভিলিনিয়ার পড়বো। কার্ভিলিনিয়ারের মধ্যে ওটাকে ইউজ করে দুটো পড়বো, স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল। এই টোটাল 5টা। ওকে, এই 5টা কোঅর্ডিনেট সিস্টেম যদি কেউ মিস করিস না, তাকে আর আমার দায়িত্ব নাই, ঠিক আছে? তাকে বাঁচানোর দায়িত্ব আমি নিতে পারবো না। কারণটা তুই এরপরে ক্লাসিক্যাল মেকানিক্স পড়, ইলেকট্রোডাইনামিক্স পড়, থার্মোডাইনামিক্স পড়, কোয়ান্টাম মেকানিক্স পড়, ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়, যেটাই পড়বি, এই কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। একদম চোখ বন্ধ করে বিশ্বাস কর আমাকে, যে কোনো বইতে যে কোনো ভাবে এটা বারবার 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 ফিরে আসবে। তো কোঅর্ডিনেট সিস্টেমের যে 5টা আমরা পড়বো, মোটামুটি 2টা বা 3টে লেকচারের মধ্যে পড়বো 5টা। তো ওই লেকচার গুলো সব থেকে ইম্পর্টেন্ট লেকচার হতে যাচ্ছে। ওকে, চল আজকে তাহলে এতটুকুই, যেটা প্রবলেম করাইতে এসেছি পরে কোনোদিন আমি অ্যাসাইনমেন্টে যখন করাবো তখন হচ্ছে করাই দেবো। ওকে, আজকে ছোট লেকচার থাকলো, আমি যেটা বলছিলাম আজকে লেকচার ছোট হবে। আর কোঅর্ডিনেট সিস্টেম এখানে স্টার্ট করতেছি না, ওটার জন্য আমি প্রপার নেক্সট লেকচার থেকে ফুল একদম লেকচার দেবো, ঠিক আছে? ওকে, চল তাহলে নেক্সট লেকচারে আমরা বাকিটা আলোচনা করবো। টাটা, বাই বাই।